So this is a class about consumption function. We have started in while we were in class, and consumption function আমরা সেটা দেখিয়েছিলাম যে মানুষের কনজাম্পশনটা অথবা আমাদের যে ভোগটা সেটা বেসিক্যালি কিসের উপরে ডিপেন্ড করে। তো আমরা ক্লাসে একটা ছোট নোট দিয়েছিলাম, মানে আমরা একটা ক্লাসে যতটুকু আলোচনা করা সম্ভব ততটুকু আলোচনা করে দেখিয়েছিলাম যে কনজাম্পশনটা বেসিক্যালি মানুষের ইনকামের সাথে সংযুক্ত এবং এটা পারফেক্টলি মানুষের ইনকামের সাথে সংযুক্ত। তো আমরা এখানে একজন ইকোনমিক্স কেইনসের মতবাদ নিয়ে একটু কথা বলবো যে আসলে কনজাম্পশন ফাংশনটা কত দিক থেকে আমাদের ইম্প্যাক্ট করতে পারে আর কি কি ফ্যাক্টরগুলো আমাদের কনজাম্পশনকে মোটামুটি মডিফাই করে। সো কনজাম্পশন ফাংশনে আই ক্যান শেয়ার দ্য স্ক্রিন ফর ইউ বেটারমেন্ট। কনজাম্পশন ফাংশনে আমরা এখানে আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই তাহলে আমরা এখানে একটু দেখতে পাবো যে কনজাম্পশন ফাংশনে বেসিক্যালি আমরা দেখিয়েছিলাম যে কনজাম্পশন ইজ নাথিং বাট আ ফাংশন অফ ইনকাম। দ্যাট মিনস our consumption level is perfectly impacted by the level of our income. So if you think that our income is increases, by this time our consumptions also increases. সো আমরা এটা স্পেসিফিক্যালি বলতেই পারি যে কনজাম্পশনটা ডেফিনেটলি আমরা আপাতত ধরে নিচ্ছি ইনকামের সাথে সংযুক্ত, বাট কনজাম্পশন আদার্স কিছু ফ্যাক্টর দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে। সেগুলো হতে পারে আমাদের রেট অফ ইন্টারেস্ট, আমাদের হতে পারে ওয়েলথ, অথবা আমাদের ডিফারেন্ট অ্যাগ্রিগেট লেভেল অফ ডিমান্ড হতে পারে। বাট আমরা এই সবগুলোকে আপাতত মিউট করে আমরা fully concentrate করছি how can consumption perfectly impacted by the level of income. সো আমরা যখন বলছি কনজাম্পশন ইনকামের সাথে সাথে রিলেটেড, এই জিনিসটাকে পরবর্তীতে প্রুভ করবে হচ্ছে কেইনস, যে আসলে উনি যে আদার কনসিডারিং ফ্যাক্টরগুলো আছে এই কনসিডারিং ফ্যাক্টরগুলো কমপ্লিটলি উনি মিউট করে তারপর উনি বলবে যে আসলে ইনকাম দ্বারা কিভাবে কনজাম্পশনটা আমাদের ভ্যারি করে অথবা আমাদের কনজাম্পশন লেভেলটা কিভাবে ইনকামের থ্রুতে রান হয়। এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা যদি একটু প্রসিড করি আমরা দেখতে পাবো যে someone may not mute your sound, so request you again to mute your sound please. সো এই জায়গাটা যেটা সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে সেভিংস। আমরা যখন কনজাম্পশনকে ডিফাইন করতে যাই যে আসলে আমাদের লেভেল অফ ইনকামটা আমরা দুই সেক্টরে আমরা ব্যয় করতে পারি। তার মানে আমরা কনজাম্পশন করতে পারি, ফুললি কনজাম্পশন করতে পারি আমাদের ইনকামটাকে, অথবা আমরা চাইলে কিছু অংশ কনজিউম করি বাকি অংশটা আমরা সেভিং করব। তার মানে কনজাম্পশন এবং সেভিংস এই দুইটা বিপরীতার্থক ওয়ার্ড। কিসের বিপরীতার্থক? ইনকামের। তার মানে আমরা ইনকামটাকে দুইটা ফ্যাক্টর দিয়ে এখানে প্রুভ করতে পারি যে আমাদের ইনকামটা আমরা দুইটা সেকশনে আমরা অথবা দুইটা কাজে আমরা লাগাতে পারি। এক হচ্ছে আমরা ইনকামটা আমরা কনজাম্পশন ইউজ করতে পারি, দুই হচ্ছে আমরা ইনকামটা আমরা সেভিংস হিসেবে রাখতে পারি। সো ইনকামটা আমরা যদি বলি যে কনজাম্পশন ফ্যাক্টরটা অথবা কনজাম্পশন ফাংশনটা ইনকাম দিয়ে প্রুভ করে, এই জায়গার অপোজিট একটা ওয়ার্ড আমরা বলতে পারি যে মানুষের সেভিংস এর পসিবিলিটি অথবা প্রবণতাটাও সেটা কনজাম্পশনটাকে কতটুকু ভেরিফাই করে অথবা কতটুকু মডিফাই করে। সো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা আসলে ইনকামের সাথে সাথে আমরা কনজাম্পশন করি, বাট ইভেন আমাদের ইনকাম লেভেল যত বাড়তে থাকে আমাদের কনজাম্পশন লেভেলও বাড়তে থাকে। তাহলে এটা মিন করে যে যত ইনকাম আমাদের বাড়ে কনজাম্পশন আমাদের বাড়ে, কিন্তু কতটুকু হারে আমাদের কনজাম্পশন বাড়ে সেটা আমরা একটু পরে দেখব। অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউমে এবং মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমে। সো ওইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো।
কিন্তু কথা হচ্ছে তাহলে আমরা যে এখানে কথা বলছি যে ইনকামের সাথে সাথে আমাদের কনজাম্পশন বাড়ে, বাট ইনকাম যে হারে বাড়ে কনজাম্পশন মেবি সেই হারে বাড়তে নাও পারে। তাহলে এখানে যে একটা ল্যাকিংস আছে, এই ল্যাকিংসটাকে আমরা বলছি, অথবা যে গ্যাপটা আছে এটাকে আমরা বলতে পারি সেভিংস। তার মানে ইনকামের একটা পোর্শন যদি আমরা কনজাম্পশন করি, বাকি একটা পোর্শনটাকে আমরা সেভিংস হিসেবে কনসিডার করতে হবে। এবং এই জায়গা থেকে আমরা ডিসকাস করব মার্জিনাল প্রফিসিটি টু কনজিউম এবং এভারেজ প্রফিসিটি টু কনজিউম। সো আমরা সেকেন্ড স্লাইডটা মোটামুটি ক্লিয়ার করেছি। ওকে, সেকেন্ড স্লাইডটা ক্লিয়ার করেছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ প্লিজ আস্ক questions. You can respond through your chat box. Okay, আপনাদের যে চ্যাট বক্স, ভার্সিটির পড়া এই যে আপনাদের যে চ্যাট বক্সটা আছে এই চ্যাট বক্সে আপনারা ড্রপ করেন আপনাদের কোশ্চেন্স গুলা। I will try my level to answer all of your questions. If you feel any type of শান্ত or unclear about my এই দেখো ভার্সিটির পড়া পড়তেছি। okay, please ask questions. Okay, I leave you the message to ask me the questions if you feel any type of confusions about my thing or about my lecture. Okay, now we can go to our second slide. So what they're talking about. So আমরা যে সেকেন্ড স্লাইডটা যদি দেখি, এখানে একটা স্পেসিফিক আমরা একটা ঘর দেখছি, টেবিল দেখছি। এই টেবিলে লেখা আছে ইনকাম, কনজাম্পশন, average propensity to consume, marginal propensity to consume. তার মানে এখানে একটা গড় দেওয়া আছে। ওকে, আমাকে একজন কোশ্চেন করেছে, আমি একটু কোশ্চেন অ্যান্সার দিয়ে নিই। ফারহিয়া ফেরদৌস কোশ্চেন করেছে ইনকাম লেভেল ল্যাকিং ইজ সেভিং। আচ্ছা, ইনকাম লেভেল ল্যাকিং বলা চলে না, যে আমরা যদি গ্যাপটার কথা বলি, তার মানে আমি যদি ইনকাম করি 10,000 টাকা মান্থলি, আমি যদি 10,000 টাকা মাসে ইনকাম করি, আর আমার যদি কনজাম্পশন মান্থলি হয় 8,000, তাহলে এখানে যে 2,000 টাকা গ্যাপ আছে অথবা 2,000 টাকা যে অবশিষ্ট আছে, এটা হচ্ছে আমাদের সেভিংস। ওকে, এখানে ল্যাক না, এটা বলতে পারেন গ্যাপ। ফারদিন বলেছে হাউ ক্যান কনজাম্পশন পারফেক্টলি ইম্প্যাক্ট বাই ইনকাম? ডিড ইউ জাস্টিফাই ডিড ইউ জাস্ট ডেসক্রাইব ইট? ওকে, বলেছে কনজাম্পশনটা কিভাবে পারফেক্টলি ইনকাম দ্বারা ইম্প্যাক্টেড হয়। আচ্ছা, আমরা এখানে বললাম যে আপাতত এই চ্যাপ্টারটাতে আমরা কমপ্লিটলি ফোকাস করছি যে আমাদের কনজাম্পশনটা ইনকাম দ্বারা আমাদের মডিফাইড হয় অথবা ডিফেন্ড করে কনজাম্পশনটা। কিন্তু আমরা ইন লেটারে অথবা আমরা এখানে জানি অথবা আমি ডিসক্রাইব করার পূর্ববর্তী মুহূর্তে বলেছিলাম যে আমাদের কনজাম্পশন কিছু ফ্যাক্টর দ্বারা ইম্প্যাক্টেড হয়। ওই ফ্যাক্টরগুলো হচ্ছে যেমন রেট অফ ইন্টারেস্ট, লেভেল অফ এমপ্লয়মেন্ট এবং হচ্ছে স্টক অফ ওয়েলথ। তার মানে এই অনেকগুলো জিনিস আছে, আমরা একটু পরে দেখব কিছু টেন্সেস এর কিছু দেওয়া সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফ্যাক্টর আছে, এগুলো থেকে আমরা দেখতে পাবো শুধুমাত্র ইনকাম না, এই জিনিসগুলো থেকেও কনজাম্পশনটা কি করে ডিফারেন্সিয়েট করে অথবা চেঞ্জ হয়। কিন্তু ইনকাম দ্বারা কিভাবে আমরা সেটা বলছি, তার মানে কোনো একজন ব্যক্তির যদি ইনকাম লেভেল বাড়ে তার কনজাম্পশন বাড়বে। যেমন আমি যদি বলি আমি আগে বেতন পেতাম 10,000, তাহলে আমি যে লেভেলে আমি লিভিং স্ট্যান্ডার্ড ছিল আমার যদি প্রমোশন হয় এবং আমার যদি বেতন হয় যদি 30,000 টাকা, তাহলে আমার লিভিং স্ট্যান্ডার্ড উড বি ভেরি ডিফারেন্ট, তাই না? কারণ হচ্ছে আমি আমার আগে যে পরিমাণে ডিমান্ড ক্রিয়েট হতো সেই ডিমান্ড গুলাতে কমপ্লিটলি আমি মিটিগেট করতে পারতাম না। হ্যাঁ, বাট আমি যখন এখন আমার কাছে রিসোর্স আছে যথেষ্ট পরিমাণে, তো আমি এই রিসোর্স দ্বারা আমার এখন কনজাম্পশনটাকে আমি কি করতে পারছি, আমি ফুলফিল করতে পারছি। যার কারণে আমরা বলছি যে ইনকাম যে লেভেল বাড়ে কনজাম্পশনও আমাদের সেই হারে বাড়ে। সো আমরা একটু এই জায়গাটা এখন একটু করতে যাচ্ছি। ফারিয়া ফর দ্য সাবাস কোশ্চেন করছে মিন হাউ কনজাম্পশন চেঞ্জ। ওকে, তার মানে বলছে কনজাম্পশন কিভাবে চেঞ্জ হয়।
হ্যাঁ, আমরা বললাম যে ইনকামের সাথে সাথে কনজাম্পশনটা চেঞ্জ হয়। যেহেতু আমরা বলেছি কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ইনকাম, তার মানে যদি ইনকাম হয় আমাদের কনজাম্পশন হবে। যদি ইনকাম হয় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট হবে। So consumption এবং investment they are the functions of income. So যদি ইনকাম লেভেলটা বাড়ে অথবা ইনকাম লেভেলটা কমে তাহলে এটার সাথে সাথে আমাদের যে ডিমান্ড আছে কনজাম্পশনটা আছে সেটাও চেঞ্জ হবে, সেটাই বলেছি। Then we may now focus on the second slide which is defined as the different categories of income and consumption. তার মানে দেখাচ্ছে প্রথমে আমাদের ইনকাম লেভেল দেখাচ্ছে 1000, দেন আমাদের ইনকাম লেভেল দেখাচ্ছে 1100। তার মানে প্রথমে দেখেন ইনকাম লেভেল যখন আমাদের $1000 অথবা টাকায় যা বলি আমাদের কনজাম্পশন তখন হচ্ছে $750। কিন্তু আমাদের ইনকাম যখন বেড়ে $1100 হলো তখন আমাদের কনজাম্পশন বেড়ে 825 হয়ে গেল। তার মানে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি ইনকাম আমাদের বেড়েছে কতটুকু 1000 থেকে 1100, তার মানে $100 ইনকাম বাড়ার ফলে আমাদের এখানে কনজাম্পশন বেড়ে গেছে প্রায় 75। আবার আমরা যখন $1100 ইনকাম থেকে $1200 আমরা জাম্প করলাম, লেভেল বেড়ে গেল ইনকাম, তখন আমাদের কনজাম্পশন বেড়ে হয়ে দাঁড়ালো 900। তার মানে আমি এখানে একটা স্ট্যাটিক রেট রেখেছি, ইচ্ছে করে রেখেছি, আপনাদের বইতে দেওয়া আছে, তাই সেটার সাথে আমি কনগ্রুয়েন্স করে আমি এই রেটটা বজায় রেখেছি। তার মানে দেখা যাচ্ছে আমাদের ইনকাম যে হারে বাড়ছে এখানে 100 করে বাড়ছে, কনজাম্পশনের সাথে সাথে 75 করে বাড়ছে। যার কারণে আমরা দেখছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম যেটা আমরা বলি, তার মানে অ্যাভারেজ প্রপেনসিটি মানে প্রবণতা টু কনজিউম কিসের সাথে প্রপেনসিটি? ইনকামের সাথে প্রপেনসিটি। তার মানে আমাদের ইনকাম যেভাবে বাড়ে এটার সাথে কনজাম্পশন কিভাবে বাড়ে, এটাকে যখন আমরা কনজাম্পশনকে ইনকাম দ্বারা ভাগ দিব তখন আমরা পেয়ে যাব, সরি আমরা ইনকামকে যখন কনজাম্পশন দ্বারা ভাগ দিব তখন আমরা পেয়ে যাব যে আমাদের অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে 75% অন অ্যাভারেজ। বাট আমরা যদি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের কথা বলি, এটা মিন করছে যে চেঞ্জেস। তার মানে মার্জিনাল কথাটা যদি আমরা বলি, মার্জিনাল মিন করে যে অতিরিক্ত, অতিরিক্ত অথবা চেঞ্জ হওয়ার ফলে যেটা হয়। তার মানে আগে আমরা বলছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউমে দেখাচ্ছি আমরা স্পেসিফিক যে পরিমাণে আমাদের ইনকাম এবং যে পরিমাণে আমাদের কনজাম্পশন সেটা, কিন্তু মার্জিনালি আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশন কতটুকু চেঞ্জ হয়। তার মানে আমরা যদি প্রথম বছরে ধরি অথবা প্রথম মাসে ধরি আমাদের ইনকাম 1000 এবং কনজাম্পশন 750, তার মানে আগে কতটুকু আমাদের ইনকাম ছিল কনজাম্পশন ছিল এটা দেয়া নেই, যার কারণে আমরা প্রথম বছরের অথবা প্রথম মাসের আমরা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বের করতে পারছি না। কিন্তু যদি আমরা সেকেন্ড মান্থে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইনকাম হচ্ছে 1100 এবং আমাদের কনজাম্পশন হচ্ছে 825। তাহলে এই যে কনজাম্পশন 825 এটা চেঞ্জ হয়ে আসলো কত 750 থেকে 825, তার মানে 75 চেঞ্জ হলো আমাদের কনজাম্পশন বাই দ্য চেঞ্জেস অফ আওয়ার ইনকাম 1000 থেকে 1100। তার মানে 100 টাকা চেঞ্জ হয়েছে ইনকাম, ইন এগেইনস্ট আমাদের কনজাম্পশন চেঞ্জ হয়েছে 75। এটাই আমরা এখানে লিখেছি, শুধুমাত্র চেঞ্জ রেটটা যে 100 টাকা ইনকাম চেঞ্জ হয়েছে সাথে সাথে আমাদের কনজাম্পশন চেঞ্জ হয়েছে 75, এবং আমরা যদি এটা যদি রেশিও করি তাহলে এটা বের হয় 75%। So this is a very common and very simple things. I just give you the sense যা কিভাবে propensity to consume টা চেঞ্জ হয়। একটু আগে যে কোশ্চেন করলো যে পারিয়া ফেরদৌস আমাদের কনজাম্পশন কিভাবে চেঞ্জ হয় ইনকামের সাথে, সো আমরা এটা এখানে দেখিয়ে দিয়েছি ম্যাথমেটিক্যাল থ্রুতে অথবা টেবিলের থ্রুতে যে আসলে ইনকাম বাড়ার সাথে সাথে যখন আমাদের কনজাম্পশন বাড়ে তখন আমাদের এই হারে কি হয় আমাদের প্রপেনসিটি টু কনজিউম ভ্যারি করে। আবার মার্জিনাল প্রপেনসিটি টু বলছে যে কতটুকু চেঞ্জেস হয় আমাদের কনজাম্পশন বাই দ্য চেঞ্জেস অফ আওয়ার ইনকাম। তার মানে এখানে যে এই ত্রিভুজ সাইনগুলো দেখা আছে, ত্রিভুজ সাইনগুলো ডিফাইন করছে ডেল্টা, মানে
চেঞ্জ। তো আমরা যদি একটু নিচের দিকে তাকায় দেখব, সো কনজাম্পশন ডিমান্ড depends on income and propensity to consume, and the propensity to consume depends on, একটু আগে যেটা আমরা বলেছি যে propensity to consume, আমাদের কনজাম্পশনটা শুধুমাত্র যে ইনকাম দ্বারা হয় তা না, অনেকগুলো কারণে হতে পারে। প্রাইস লেভেলের কারণে হতে পারে, ইন্টারেস্ট রেটের কারণে হতে পারে, স্টক অফ ওয়েলথের কারণে হতে পারে, আরো অনেক ধরনের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ফ্যাক্টর কারণে হতে পারে। কিন্তু আমরা এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র ইনকাম দিয়ে দেখাবো যে আসলে ইনকাম এবং শুধুমাত্র ইনকাম দিয়ে কিভাবে আমাদের প্রপেনসিটি টু কনজিউমটা চেঞ্জ হয়। সো আমি এখানে লিখেছি কনজাম্পশন ফাংশন হচ্ছে, কনজাম্পশন ইজ আ ফাংশন অফ ইনকাম। এখানে ওয়াই মানে হচ্ছে ইনকাম অর অ্যাবসলিউট ইনকাম, অথবা এই ওয়াইটাকে মিন করা হয় আমাদের ডিসপোজাল ইনকাম। ডিসপোজাল ইনকাম কি আপনারা তো জানেন, তার মানে আমাদের পার্সোনাল ইনকাম থেকে যখন আমাদের পার্সোনাল ট্যাক্স আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিই, তখন আমরা যেটা পাই সেটাকে আমরা বলছি ডিসপোজাল ইনকাম, অথবা অ্যাবসলিউট ইনকাম ইন দ্য কারেন্ট লেভেল, বর্তমান পরিস্থিতিতে আপনার যে ইনকাম সেটাকে মিন করছি। নিচে যে আরেকটা এটাকে পোর্ট্রেট করে দিয়েছি, তাহলে আমরা বলতে পারি কনজাম্পশন ফাংশনটা হচ্ছে a প্লাস by। তাহলে আমাদের কনজাম্পশনটা, যেহেতু আমরা একটু আগে বললাম যে কনজাম্পশন আমাদের ইনকামের সাথে সংযুক্ত, a প্লাস by, এই বলতে মিন করছে ইন্টারসেপ্ট। লিখে রাখবেন, প্লিজ রাইট ডাউন, আপনারা নোট করে নেবেন। স্যার বুঝি নাই, আরেকবার একটু বলেন। ওকে, আচ্ছা, আমরা কনজাম্পশন ফাংশনে বললাম, যে কনজাম্পশন ফাংশন ইজ পারফেক্টলি ডিফাইন্ড বাই ইনকাম। আবার নিচে লিখলাম কনজাম্পশন ফাংশন অর সি ইজ ইকুয়াল টু a প্লাস by। তার মানে কনজাম্পশনটা ডিপেন্ড করছে a প্লাস by নামক একটা ফর্মুলা দিয়ে। এখন আমরা এখানে দেখব a কি মিন করে আর b কি মিন করে। a যে মিন করে, এটা মিন করে হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। আবার বলছি, a মিন করে ইন্টারসেপ্ট। তার মানে ইন্টারসেপ্ট বলতে মিন করছে এটা কনস্ট্যান্ট, যে আমাদের যদি এই পাশে দেখবেন ওয়াইটা, বড় হাতের যে ওয়াইটা, এটা মিন করছে আমাদের ইনকাম অথবা ডিসপোজাল ইনকাম। এই ইনকামটা যখন আমাদের জিরো থাকে তখন আমরা এই হারে কনজাম্পশন করব, এটা ফিক্সড। তার মানে আমাদের ইনকাম যখন জিরো থাকে তখন আমরা কনজাম্পশন করি, আর সেটাই মিন করে এ দ্বারা, এটাকে আমরা বলছি ইন্টারসেপ্ট। ডু গেট ইট? তার মানে আমরা বলছি যে ধরে নেন আপনি এখন স্টুডেন্ট, আপনি কোনো প্রকারে ইনকাম করেন না, তার মানে কি আপনার কনজাম্পশন নেই? অবশ্যই আছে, কনজাম্পশন আছে। তাহলে এই কনজাম্পশনটা যে ফিক্সড, কিছু লেভেল কনজাম্পশন আছে যেমন আমাদের বেসিক নেসেসিটিস গুলা, এটা ফিক্সড, এটা কখনো ওইরকম হারে চেঞ্জ হয় না। যখন আপনার ইনকাম লেভেল নাও থাকে তখন আপনার এটা চেঞ্জ হয় না। সো আমরা এটা বলছি। আচ্ছা, একজন আমাকে বলছে যে উনি শুনতে পান নাই, আশা করি আপনারা কি শুনতে পান? মায়া হিমু খান কোশ্চেন করেছে, অথবা উনি বলেছে উনি শুনতে পান না। শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা এটাকে বলছি ইন্টারসেপ্ট। দ্যাট মিনস it's defined as a constant rate of our consumption, inconsistent or without impacted through income। তার মানে ইনকাম ছাড়া যে আমাদের কনজাম্পশনটা কনস্ট্যান্ট থাকে, এটাই মিন করছে এ দ্বারা, এটাকে আমরা বলছি ইন্টারসেপ্ট। স্যার স্লাইডটা একটু শো করে বলেন। ওকে, ঠিক আছে। আমি একটা স্লাইড আপলোড দিয়েছি, আপনি যদি স্লাইড থাকে তাহলে আপনিও ওই স্লাইড দিয়ে দিতে পারেন। সো আমরা বলছি এই যে এটা মিন করছে ইন্টারসেপ্ট, আর এখানে যে বিটা, এই বিটা মিন করছে স্লোপ অথবা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। লিখে রাখেন, আমি আবার বলছি, বিটা মিন করছে এখানে স্লোপ, SLOPE, স্লোপ, অথবা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তার মানে এই স্লোপ অথবা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মিন করে এটা, যে আমরা যখন একটা কার্ভ ড্র করি অথবা ডিমান্ড কার্ভ আঁকি,
তখন আমরা সেখানে দেখাই এইদিকে থাকে হচ্ছে আমাদের ইনকাম আর এইদিকে থাকে হচ্ছে আমাদের কনজাম্পশন। সো আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ড ইউজ করি, দেখি কতটুকু সফল হয়। তার মানে আমি যদি এরকম একটা ডিমান্ড কার্ভ আঁকি, এটা মিন করে আমাদের কি ইনকাম, আর এটা মিন করে আমাদের এক্স অথবা কোয়ান্টিটি কনজাম্পশন। তার মানে আমাদের অথবা এখানে প্রাইস লেভেল ধরে নিতে পারি, এটা হচ্ছে আমাদের কনজাম্পশন। প্রাইস যত কমে আমাদের কনজাম্পশন তত কি করতে থাকে, বাড়তে থাকে, অথবা ওই প্রোডাক্টের প্রতি বাড়ে। demand বাড়তে থাকে। সো এটা মিন করছে স্লো, যে একটা নির্দিষ্ট রেটে অথবা প্রাইসে আমার কনজাম্পশন কতটুকু আর আরেকটা প্রাইসে আমার কনজাম্পশন কতটুকু। তার মানে এখান থেকে এই যে এতটুকু যে চেঞ্জ হলো, এ থেকে এই যে বি তে চেঞ্জ হলো, এটাই মিন করছে আমাদের স্লো অথবা আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। যে আমরা বলছি এটা হচ্ছে ধরে না আমাদের কার্ভ, এটা হচ্ছে আমাদের কনজাম্পশন, এটাকে আমরা সবসময় ওয়াই অ্যাক্সিস বলি, এটা এক্স অ্যাক্সিস। এই কনজাম্পশনটা আর এটা হচ্ছে ইনকাম, তার মানে এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে কনজাম্পশন। আমি ফুল লিখতে পারছি না, ওকে। তো আমরা যদি এইভাবে একটা লাইন ড্র করি, এটা মিন করছে আমাদের কনজাম্পশনটা আমাদের ইনকামের সাথে সাথে উপরের দিকে যাচ্ছে। তার মানে যখন আমাদের ইনকাম এই লেভেলে, তখন কনজাম্পশন এখানে, যখন ইনকাম এখানে তখন কনজাম্পশন এখানে, যখন ইনকাম এখানে তখন কনজাম্পশন এখানে, যখন ইনকাম এখানে তখন কনজাম্পশন এখানে। তার মানে এই যে আমাদের ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে যে কনজাম্পশন চেঞ্জ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এটাকে আমরা বলছি স্লোপ অথবা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, এখন এটাই মিন করছে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অথবা বি, যেটাতে আমরা মিন করছি বি। আর ওয়াইটা তো মিন করছে আমাদের লেভেল অফ ইনকাম। তার মানে Income. হ্যাঁ ইনকাম, তার মানে ইনকামের সাথে আচ্ছা অচেনা কি বিয়ে কোশ্চেন করেছে যে বি ইকুয়াল কি, এইটা বুঝি নাই। বি ইকুয়াল আমি এতক্ষণ যেটা ডেসক্রাইব করেছি এটাই, যে আমি রিকোয়েস্ট করবো রাইট নাও শুভকে, শুভ প্লিজ মিউট ইউর সাউন্ড, শুভ হাসান রিকোয়েস্ট ইউ টু মিউট ইউর সাউন্ড প্লিজ। ওকে, থ্যাংক ইউ শুভ। সো আমরা বলছি বিটা মিন করছে স্লো অথবা প্রপেনসিটি টু কনজিউম, যে আমরা আগে কি লেভেলে আমাদের ইনকাম ছিল, এখন কতটুকু লেভেলে ইনকাম বেড়েছে, এটার সাথে সাথে আমাদের কনজাম্পশন আগে কতটুকু ছিল এখন কতটুকু। তার মানে যে রেট অথবা যে হারে যে চেঞ্জ হয়েছে সেটা। হ্যাঁ, অচেনা কি আবার বলেছে স্যার আর একটু ক্লিয়ার করেন। তার মানে আমি এই মাত্র যেটা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে এই যে চিত্র দিয়ে যে শেয়ার করলাম, চিত্র দিয়ে যে সেটা শেয়ার করলাম, যে আমরা যখন বলছি যে আমাদের ইনকাম এই লেভেলে, তার মানে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা, এটার সাথে সাথে আমাদের ইনকামও কনজাম্পশনও বাড়ে। যখন আমাদের ইনকাম 1 টাকা কনজাম্পশন তখন আমাদের 1 ইউনিট, যখন ইনকাম 2 তখন কনজাম্পশন 2, যখন ইনকাম 3 কনজাম্পশন তখন 3, যখন ইনকাম 4 কনজাম্পশন তখন 4। এই যে 2 থেকে 3 এ গিয়ে যাওয়ার পরে আমাদের যে ইনকাম 2 থেকে 3 এ পৌঁছানোর পর আমাদের যে কনজাম্পশন 2 থেকে 3 এ পৌঁছালো, এটাই হচ্ছে আমাদের স্লো অথবা প্রপেনসিটি টু কনজিউম, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। যে ইনকাম কতটুকু চেঞ্জ হওয়ার ফলে আমাদের ইনকাম 1 টাকা অতিরিক্ত বাড়ার ফলে আমরা অতিরিক্ত 1 ইউনিট কনজাম্পশন করছি, এটাকেই আমরা বলছি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অথবা স্লো। বুঝতে পেরেছেন স্যার? Now we may head to next slide. আমাদের নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি এই যে এই মাত্র আমরা যেটা টেবিল আকারে দেখলাম সেটাকে আমরা এখানে একটু গ্রাফ আকারে শো করেছি। তার মানে আগে যে কথাগুলো আমি বলেছি এখানে কথাগুলো মোটামুটি একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে যদি আমি দেখি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের কনজাম্পশন,
ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসটা কি আমাদের কনজাম্পশন, আর অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ইনকাম। তার মানে আমি যদি বলি যে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের কনজাম্পশন, কনজাম্পশন। আর আমরা যদি বলি যে তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ইনকাম। ওকে, ইনকাম। তার মানে এই যে একটা লাইন দেখছেন জেড নামে, এই যে একটা জেড নামক লাইন দেখছেন, এই লাইনটা আমরা মিন করছি আমাদের নিউট্রাল অথবা 45 ডিগ্রি লাইন। কি লাইন? 45 ডিগ্রি লাইন। এই লাইনটা মিন করছে যে আমরা যদি ইনকাম যে হারে বাড়ে, আমাদের কনজাম্পশনও কি হারে সেই হারে বাড়ে। এই জন্য এটা একবারে সেন্ট্রাল পয়েন্টে। যেমন আমরা যদি বলি একটা সরল রেখার উপরে অথবা একটা সরল রেখার উপরে যখন আমরা একটা পারপেন্ডিকুলার অথবা লম্ব আঁকি, তখন এটা মিন করছে 90 ডিগ্রি। কি করছে? 90 ডিগ্রি। যেমন আমি বলছি যে আমি একটু এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, যে আমরা যদি এরকম একটা দাগ অথবা রেখা আঁকি, এটা হচ্ছে কত, এটা কতটুকু, 180 ডিগ্রি। আর এই রেখাটার উপরে যখন আমরা একটা এরকম পারপেন্ডিকুলার আঁকি, এটা মিন করে 90 ডিগ্রি। কি মিন করে? 90 ডিগ্রি। তার মানে 180 কে আমরা যখন দুই ভাগে ভাগ করছি, এটা 90 ইন্টু 90 180, 90 প্লাস 90 180। সো এই রেখাকে অথবা এই ত্রিভুজটাকে অথবা এই যে কার্ভটাকে যখন আমরা মাঝখান দিয়ে এরকম ছেদ করব, এটা মিন করে 45। তার মানে 90 কে যখন আমরা আবার ভাঙলাম, এটা মিন করছে 45 ডিগ্রি। সো এই 45 ডিগ্রি মিন করার কারণ হচ্ছে যে আমাদের যে ইনকাম আমরা এখানে দেখাচ্ছি আর এখানে যে কনজাম্পশন দেখাচ্ছি, এটা মিন করছে ইনকাম যে হারে বাড়ছে, কনজাম্পশন সেই হারে বাড়ছে। এই জন্য সেটা একবারে মাঝখান বরাবর দিয়ে উপরে চলে গেছে। এই জন্য আমরা সেটাকে বলছি এই যে 45 ডিগ্রি লাইন। তার মানে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এবার আমরা কনজাম্পশনে যাই। তার মানে আমাদের কনজাম্পশন লাইন যেহেতু এটা, তো আমরা কনজাম্পশন শুরু করব এখান থেকে। এটা যেহেতু আমাদের কনজাম্পশন লাইন, আমরা কনজাম্পশন এখান থেকে স্টার্ট করছি। তো আমরা যখন কনজাম্পশন কার্ভটা এভাবে আঁকলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু কি মিন করে? তার মানে আপনি এই লেভেলটা পৌঁছানোর আগ পর্যন্ত মার্জান রিকোয়েস্ট ইউ টু প্লিজ মিউট ইউর সাউন্ড। ওকে, ঠিক আছে। সো এখানে আমরা যখন এই পয়েন্টে যাচ্ছি, এই পয়েন্টের আগ পর্যন্ত যদি আমরা নোটিস করি, দেখেন এই পয়েন্টের আগ পর্যন্ত কিন্তু আমার ইনকাম লেভেল নাই, বাট আমার এই যে কনজাম্পশন সেটা কি অ্যাবভ। তার মানে আমি যে লেভেলে ইনকাম করছি এর থেকে আমার কনজাম্পশন বেশি, তাই মিন করে না? তার মানে এই যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটা যেখানে ইন্টারসেক্ট করেছে সি কার্ভ এবং জেড কার্ভ, এই পয়েন্টটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই পয়েন্টটার আগে যদি লক্ষ্য করি তাহলে আমাদের এই যে ইনকাম কার্ভ এটা নিচে আর আমাদের যে কনজাম্পশন কার্ভ সেটা ওপরে। তার মানে আমি এই জায়গাটায় কনজাম্পশন বেশি করছি ইনকাম থেকে। তাহলে এটা কি মিন করে? যে আমরা ইনকাম থেকে কনজাম্পশন বেশি করি যখন আমাদের ইনকাম কম থাকে। কিন্তু আমরা তখন কিভাবে কনজাম্পশনটাকে সাপোর্ট দিই সেটা ডিফারেন্ট ইস্যু। হতে পারে আমরা দাঁড় করে নিই, অথবা হতে পারে আমরা যে কোনোভাবে সাপোর্টে চলি বাবা। কিন্তু আমরা যখন এই কার্ভটাতে এই পয়েন্টটাকে সারফেস করে সামনে যাই, তখন দেখা যায় আমাদের ইনকাম লেভেলটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে,
আমাদের কনজাম্পশন লেভেলও কি করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, উপরের দিকে যেতে থাকে, এই যে স্লোলি উপরের দিকে শিফট হচ্ছে। কিন্তু এই কার্ভের মতো এত বেশি উপরে যায় না, সমান্তরালে যায় না। তার মানে ইনকাম যে হারে বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, কনজাম্পশন সে হারে কি হচ্ছে না, উপরের দিকে যাচ্ছে না অথবা বাড়ছে না। তার মানে এইখানে যে একটা বিশাল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি জেড এবং সি প্রাইমের মাঝখান বরাবর, এটাকে আমরা বলছি সেভিংস। তাহলে আমরা এটা বলতে পারি, মানুষের যখন ইনকাম লেভেল বাড়তে থাকে, আমাদের কনজাম্পশনও বাড়তে থাকে। কিন্তু ইনকাম যে হারে বাড়ে, কনজাম্পশন সেই হারে বাড়ে না। তার মানে পার্সেন্টেজ সেম না। আমরা যদি মনে করি ইনকাম আগে 10,000 ছিল, এখন 20,000 হলো, তার মানে 100% কি হয়েছে, ইমপ্রুভ হয়েছে। কিন্তু এই 10,000-এর মধ্যে ধরে নেন 5,000 টাকা আমাদের কনজাম্পশন হতো। কিন্তু এখন আমাদের যখন ইনকাম বেড়ে গেছে 20,000-এ, কিন্তু এখন আমাদের কনজাম্পশন বাড়া উচিত 10,000-এ যাওয়া। কিন্তু আমাদের যদি কনজাম্পশন 10,000-এ না পৌঁছায়, 8,000-এ পৌঁছায়, এটাকেই আমরা বলছি যে ইনকাম যে হারে পৌঁছাচ্ছে, বেড়ে যাচ্ছে, কনজাম্পশন সে হারে বাড়ছে না। এটাকেই আমরা বলি যে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম আমরা কমে যায়। তার মানে আমাদের ইনকাম লেভেল যত বাড়তে থাকে, আমাদের কনজাম্পশন লেভেল বাড়ে, কিন্তু ইনকামের মতো করে বাড়ে না। ইনকাম যে হারে বাড়ে সেই হারে বাড়ে না। স্যার আমাদের যে জেড আর সি প্রাইমের মিডলের জায়গাটা ওইটা কি সেভিংস? এক্স্যাক্টলি, এই জায়গাটা আমাদের সেভিংস। তার মানে আমরা যদি একটু লক্ষ্য করি, অথবা আপনাদের বইতে যদি আপনারা যান, তাহলে একটু চিত্র দেখতে পাবেন। সো বইটা একটু পড়েন, আমার লেকচারটা শেষ হওয়ার পরে একটু বইটা আসতে পড়েন। তো আমরা যদি দেখি এই দুইটার মাঝখানে, মার্জান প্লিজ মিউট ইউর সাউন্ড। সো এই দুইটার মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে সেভিংস। এখন আমি বলেছি যে ইনকাম যে হারে বাড়ছে, কনজাম্পশন ওই লেভেলে বাড়ছে না। তার মানে যদি ওই লেভেলে বাড়তো, তাহলে এই দুইটা রেখা এই যে মিলিত হয়ে যেত এই জায়গাটা। তাহলে দেখা যাচ্ছে ইনকাম যে হারে বাড়ে, কনজাম্পশন বাড়ে, কিন্তু ওই লেভেলে বাড়ে না যতটুকু লেভেলে বাড়ার কথা। তাহলে দেখা যাচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ধীরে ধীরে কমে যায়। মানুষ যখন ইনকাম বেশি করে, তখন মানুষের কনজাম্পশন লেভেল ওই হারে বাড়ে না, আস্তে আস্তে বরং কনজাম্পশন লেভেলটা কমে যায়। সো তাহলে কি বেড়ে যায়, মানুষের এই যে সেভিংস এর প্রবণতাটা কি হয়, বেড়ে যায়। এই যে এই জায়গাটা তত বেশি কি হয়, ওয়াইডেন হতে থাকে। যখন আমাদের কনজাম্পশন বাড়তেই থাকে, ইনকাম বাড়তে থাকে, এর সাথে সাথে আমাদের কনজাম্পশন ওই লেভেলে না বাড়ে, তার মানে এই যে কনজাম্পশন কার্ভটা আরেকটু নিচের দিকে আসবে, যখন ইনকাম আরেকটু সামনে আগাবে, তখন এই জায়গাটা অনেক বেশি ওয়াইডেন হয় এবং সেভিংস এর প্রবণতাটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা থেকে যে আমাদের যখন ইনকাম লেভেল বাড়ে, তখন আমাদের কনজাম্পশন লেভেলটা বাড়ে, কিন্তু ওই লেভেলে অথবা ওই হারে বাড়ে না, বরং আমাদের সেভিংস এর প্রবণতাটা কনসিডারেবলি বেড়ে যায়। এই জায়গাটা যেমন আমরা যদি একটু বলি, অ্যাভারেজ এবং মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমটাকে আমরা এক্সপ্লেইন করতে গিয়ে আমরা এই কার্ভটা এঁকেছি। আমরা বলেছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে সি বাই ওয়াই, তার মানে কনজাম্পশন বাই ইনকাম। আমি কতটুকু কনজিউম করছি বর্তমান লেভেল অফ ইনকামে, সেটা হচ্ছে অ্যাভারেজ আমার কনজাম্পশন। আর মার্জিনাল হচ্ছে ইনস্ট্যান্ট, যেমন আমি যদি এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টে আমি বর্তমান কনজাম্পশন করছি, বর্তমান লেভেলে আমাদের ইনকাম হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, যেমন এই পয়েন্টে যখন আমি ক্যালকুলেশন করব, এই পয়েন্টে, এবং এই পয়েন্টে কি হতে পারে, যেমন আমরা একটা যে কোনো একটা ফিগার ধরে নিই। ওকে, আমরা যে কোনো একটা ফিগার ধরে নিই এই পয়েন্ট ক্যালকুলেশন করার জন্য। ধরে নিই এই পয়েন্টে আমাদের ইনকাম 1000, আমাদের কনজাম্পশন 500। ওকে, তাহলে আমরা যদি এই পয়েন্টের অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম ক্যালকুলেশন করি, তাহলে এরকম দাঁড়াবে, কনজাম্পশন বাই ইনকাম ইজ ইকুয়াল টু
কনজাম্পশন 500 বা ইনকাম 1000, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 20%। সরি 50%, হাফ 50%। তার মানে আমাদের বর্তমানে এপিসি অথবা এভারেজ প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে 50%। যে আমরা যতটুকু ইনকাম করছি এটার প্রায় 500 টাকা অর্ধেক আমরা কনজাম্পশন করছি, তো আমাদের এখন এপিসি হচ্ছে 50%। কিন্তু আমরা যখন বলছি এই বি পয়েন্টটা আপনারা দেখলেন, এ পয়েন্টের পরে বি পয়েন্ট, তার মানে বি পয়েন্টে আমি যদি দেখি যে আমাদের বি পয়েন্টে ধরে নেন নতুন ইনকাম, এখন বি পয়েন্টের ইনকাম হচ্ছে ধরে নেন 1200, ওকে। আর আমাদের কনজাম্পশন হচ্ছে, এটা হচ্ছে ইনকাম, আর আমাদের কনজাম্পশন হচ্ছে 600 কনজাম্পশন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান বি পয়েন্টের ইনকাম হচ্ছে 1200 আর কনজাম্পশন হচ্ছে 600। তাহলে আগে আমরা যে ইনকাম ছিল সেটা ছিল কত? 1000। তাহলে 1000 থেকে 2000 যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখন কি করব? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বের করব। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম সূত্র হচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা আই। সো এখানে কনজাম্পশন চেঞ্জ হয়েছে কতটুকু? 100, আগে ছিল 500 এখন 600, তাহলে 100। আমাদের ইনকাম আগে ছিল 1000 এখন 1200, তাহলে কত চেঞ্জ হলো? 200। তাহলে এখানে আমরা দেখছি 50%। তাহলে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম 50%। এখন এটাকে স্ট্রেট লাইন কেন দেখিয়েছি অথবা এখানে আমি কেন সেম হারে বাড়িয়েছি এটা আমরা একটু পরে বলবো। যে আমরা যখন দেখবো যে উই ক্যান গেট অল অফ দেম, বাট আমরা একটু অন্য একটা আইটেমকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি, তখন আমি সেটা আবার এক্সপ্লেইন করে দিব। সো আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের এ থেকে বি পয়েন্টের যে চেঞ্জ, এ থেকে বি পয়েন্টের যে পরিমাণে চেঞ্জ, এটাকে আমরা বলছি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। আর অনলি যখন এ পয়েন্টের আমরা ক্যালকুলেশন করব তখন সেটাকে বলছি এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। অনলি যখন বি পয়েন্টের ক্যালকুলেশন করব তখন হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। বাট আপনি যখন চেঞ্জ নিয়ে ক্যালকুলেশন করব, দুটোর মধ্যে তারতম্য নিয়ে, তখন সেটাকে আমরা বলবো মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। ওকে, সো মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখন নন লিনিয়ার কনজাম্পশন ফাংশন, এই যে আমরা কেন এই যে সেম হারের রেটটা বলেছি, যেমন আমরা একটু আগে যে কলামটা দেখিয়েছিলাম, এরকম একটা টেবিল দেখিয়েছিলাম, ওই টেবিলে আমাদের ইনকাম যেই হারে বেড়েছিল ওটা সেম, মানে প্রত্যেকটা বার 100 করে বেড়েছে। এখানেও সেম, ধরেন আমাদের ইনকাম সেম হারে বেড়েছে, কিন্তু আমাদের কনজাম্পশন প্যাটার্ন ডিফারেন্ট হয়েছে। সো এই কারণে আমরা এখানে কনজাম্পশন কার্ভটাকে একটু এইভাবে কার্ভ করে দিলাম, ঠিক আছে। সো কনভেক্স টু দ্য অরিজিন করে দিলাম এটাকে, সরি কনকেভ টু দ্য অরিজিন করে দিলাম, এভাবে করে দিলাম। তার মানে কনজাম্পশন সব সময় সেম না, এটা ডিফারেন্ট হতে পারে। তার মানে আগে আমরা যে কনজাম্পশনের ট্রেন্ডটা লক্ষ্য করেছি, প্রতিবার যখন ইনকাম 100 টাকা করে চেঞ্জ হয়েছে, কনজাম্পশন 75 করে চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে দেখেন ইনকামের সাথে সাথে কনজাম্পশনের চেঞ্জ প্যাটার্নটা একটু ডিফারেন্ট। ইনকাম যখন 1000, কনজাম্পশন তখন 950। তার মানে এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল। এখানে আমাদের এভারেজ প্রপেনসিটি টু কনজিউম 95%। তার মানে আমাদের ইনকামের পয়েন্ট 95% আমরা কনজাম্পশন করি, তাহলে বাকি সেভিং করি। ওকে, এবার আমরা যদি সেকেন্ড পজিশনে যাই, তাহলে আমরা দেখব আমাদের ইনকাম 1000 থেকে 1100 হয়েছে, সাথে আমাদের কনজাম্পশন 950 থেকে 1040 হয়েছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনজাম্পশন প্রায় বেড়েছে 90, ঠিক আছে। ইনকাম বেড়েছে 100, কনজাম্পশন বেড়েছে 90। এই দিকটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের এখানে 100 বেড়েছে ইনকাম, থার্ড পয়েন্টে আমাদের এখানে কনজাম্পশন 1120, তার মানে আমাদের প্রায় 80 ইউনিট বেড়েছে। তার মানে
আগের তুলনায় এখন দেখতে পাচ্ছেন কনজাম্পশনটা ডিফারেন্ট। তার মানে আপনারা একটু লক্ষ্য করতে পারছেন যে আমাদের যখন ইনকাম বাড়ছে সাথে সাথে কিন্তু আমাদের কনজাম্পশনের রেটও কিন্তু আস্তে আস্তে বেড়ে চলছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাম্পশন বাড়ছে, কিন্তু আসলে ইনকামের হারে বাড়ছে কিনা সেটা কোশ্চেন। তাহলে আমরা এখানে যদি বলি প্রথমে আমাদের হচ্ছে 95% কনজাম্পশন, এরপরে আমাদের কনজাম্পশন আস্তে আস্তে 94, 93, 91, 89। তার মানে আমরা বলছি আমাদের যখন কনজাম্পশন বাড়ছে আমাদের ইনকাম বাড়ছে, এক্স্যাক্টলি আমাদের কনজাম্পশন আস্তে আস্তে রেটটা কমে যাচ্ছে, সেভিং এর দিকে রেট। বাট স্যার এটা কি কখনো হয় যে ইনকাম বাড়লে কনজাম্পশন কমে যায়? নরমালি তো এরকম হয় না যে ইনকাম বাড়লে কনজাম্পশনও বাড়ে। আচ্ছা, ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়ে, আমরা তো বলেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে ইনকাম বাড়ছে কনজাম্পশন বেড়ে যাচ্ছে, কিন্তু বলা জি হচ্ছে স্যার, বাট যেই হারে এখানে যে বাড়া এবার ইকুয়াল হারে বাড়ছে না। হ্যাঁ, ইকুয়াল হারে কনজাম্পশন বাড়ছে না, মানে ফুল হারে বাড়ছে না। যেমন আপনার আগে ইনকাম থেকে বর্তমান ইনকাম 10,000 টাকা বেশি হলো, তাহলে আপনি এই ফুল 10,000 কি কনজাম্পশন করে ফেলবেন? করবেন না। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট, যে আসলে যখন আমাদের ইনকাম বাড়ছে কনজাম্পশন বাড়ছে কিন্তু সেটার রেটটা আস্তে আস্তে কমে যায়, কারণ উই আর ইন লিঙ্ক আর উই আর মাচ মোর প্রুডেন্স টু গেট আওয়ার ইনকাম, আ পোর্শন অফ আওয়ার ইনকাম টু সেভ। আমরা অনেক বেশি ইনক্লাইন্ড ফিল করি, অথবা আমরা অনেক বেশি ফ্যাসিলিটেড ফিল করি যদি আমাদের ইনকামের একটা পার্ট আমরা সেভিংসে রাখতে পারি। আবার আমরা এখানে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমটা যদি দেখি, তাহলে প্রথম পর্যায়ে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম নাই। কারণ হচ্ছে প্রথম বছরে আমাদের যেহেতু চেঞ্জ নেই, সো এই কারণে মার্জিনাল প্রপেনসিটি নেই, যেটা আমরা অলরেডি সেকেন্ড স্লাইডে আলোচনা করেছি। দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বছরগুলোতে আমাদের কি হচ্ছে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে ইনকাম যে হারে চেঞ্জ হচ্ছে কনজাম্পশন চেঞ্জ হচ্ছে, কিন্তু ইনকামের সাথে সাথে আমাদের কনজাম্পশন প্যাটার্নটা অথবা রেশিওটা ওইভাবে চেঞ্জ হয় না, বরং আস্তে আস্তে কমে যায়। এটাকে আমরা বলছি মার্জিনাল প্রপেনসিটি কনজিউম inclined to the level of more savings than consumption. ওকে, সো এই কার্ভটা তো আর এক্সপ্লেন করার কিছু নাই, এখানে আমরা কনজাম্পশন কার্ভটাকে লিনিয়ার দেখাইনি, তার মানে একবারে স্ট্রেট লাইন দেখাইনি, যেটা আমরা আগের কার্ভে দেখিয়েছিলাম স্ট্রেট লাইন। তার মানে সমান হারে আমাদের কনজাম্পশন বাড়ছে ইনকাম বাড়ার সাথে সাথে, কিন্তু এই জায়গাটায় আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে ইনকামের একটা রেট থাকলেও কনজাম্পশনের আমাদের রেটটা সেম না, বরং এটা ভ্যারি করছে ডিফারেন্ট পিরিয়ড অফ টাইমে। Now we move to next slide. Marginal propensity to consume, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, যে marginal propensity to consume is the ratio of change in consumption to the change in income. তার মানে এটা মিন করে শুধুমাত্র চেঞ্জটা, আগের ইনকাম থেকে বর্তমান ইনকাম কতটুকু চেঞ্জ হয়েছে, এর সাথে গত কনজাম্পশন থেকে বর্তমান কনজাম্পশন কতটুকু চেঞ্জ হয়েছে। সো মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম delta C by delta Y. Here delta C is equal to changes in consumption, delta Y is equal to changes in income. So marginal propensity to consumer would be equal to 0 or 1. তার মানে আমরা যদি বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম 0 তাহলে কি হবে, অথবা আমরা যদি বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম 1 তাহলে কি হবে। আচ্ছা, আমরা যদি বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইজ ইকুয়াল টু 0, এটা মিন করছে আমাদের এই যে ওপর এবং নিচের যে সংখ্যা এটা 0 হয়ে যাওয়া। তার মানে এই জায়গায় যে আমাদের there is no consumption compared to income, আমরা যদি ইনকাম বাড়ে সেই জায়গায় কনজাম্পশন কোনো হারে বাড়ে না। সো এই জায়গায় আমরা বলতে পারি আমরা তাহলে কি করি, আমাদের ইনকামের যে বাড়তি অংশ অথবা যে চেঞ্জেস অফ ইনকাম হয়েছে এটা কমপ্লিটলি আমরা সেভ করি। এটা ডিফারেন্ট সিনারিও হতে পারে। কি সিনারিও, যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইজ ইকুয়াল টু 1, তাহলে কি হবে, যদি 1 হয় তার মানে মিন করছে উপরে যতটুকু চেঞ্জ হবে কনজাম্পশন যতটুকু চেঞ্জ হবে ইনকামও ততটুকু চেঞ্জ হবে। তার মানে
someone maybe ask question. আচ্ছা, স্যার আছে নাকি ডিভাইস স্যার একবার একটু ক্লিয়ার করেন কোন জিনিসটা স্যার বললেন না ফারদিন বললেন বুঝলাম না স্যার ওকে আচ্ছা আমি তাহলে হোয়াইট বোর্ড ইউজ করছি আমরা বলছি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম ক্যান নট বি জিরো এটা এরকম ভাবে আমরা লিখতে পারি তার মানে ইট শুড বি গ্রেটার দেন marginal propensity to consume greater than 0 and less than 1 এভাবে বলতে পারি যে marginal propensity to consume 0 থেকে বড় হয় 1 থেকে কম হয় এটা কি বলছি তার মানে আরেকটু ডেসক্রাইব করে নি যে marginal propensity to 0 হলে কি হবে when marginal propensity to consume is equal to 0 what will happen আমরা যখন বলছি marginal propensity to consume 0 that means আপনার যখন ইনকাম বাড়ছে আপনার কনজাম্পশন রেটটা কমপ্লিটলি 0 তার মানে আপনার প্রপেন্সিটি টু কনজিউম অথবা কনজাম্পশনের প্রবণতাটা 0 এখানে মিন করছি আপনার ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশনটা কমপ্লিটলি 0 that means there is no consumption so the intended or extra income just give you the sense about your savings not consumption তাহলে এখানে যদি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম 0 হয় তাহলে মিন কি হচ্ছে এটা অপোজিট কি কনজাম্পশনের সেভিংস তাহলে পুলটা আপনার সেভিংস অন্যদিকে আমরা যদি বলি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু 1 তার মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম মিন করছে 1 তাহলে কি মিন করছে এটা মিন করছে এরকম চেঞ্জেস অফ সি বাই চেঞ্জেস অফ আই তাহলে যদি মিন করে যে চেঞ্জেস অফ সি মানে আগে কনজাম্পশন ছিল ধরেন হচ্ছে 500 ইউনিট এখন হলো কি 600 তার মানে 100 বেড়েছে আবার ধরে নেন আগে আমাদের ইনকাম ছিল 1000 এখন হলো 1100 তাহলে চেঞ্জেস অফ ইনকাম কত 100 তাহলে 100 এবং 100 যদি আমরা কাটা দিই তাহলে হয়ে যায় 1 তার মানে যে হারে আমাদের ইনকাম বাড়ছে ওই সেম হারে আমাদের কনজাম্পশনটা বাড়ছে কিন্তু এটা পারফেক্টলি হয় না এবং হতে পারেও না হ্যাঁ কারণ মানুষের সম্পূর্ণ ইনকাম মানুষ কমপ্লিটলি কনজাম্পশনে কি করে না ব্যয় করে না তাহলে আমরা এটা কনক্লুড করতে পারি যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম would be greater than 0 but less than 1 তার মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম 0 হবে না কারণ যদি 0 হয়ে যায় তাহলে পারফেক্টলি আমরা সেভিং করব আমরা কনজাম্পশন করব না কিন্তু এক্স্যাক্টলি কি আমরা কনজাম্পশন করি না অবশ্যই আমরা কনজাম্পশন করি আমরা দেখেছিলাম যে আমরা যখন বিলো লেভেল অফ ইনকাম থাকে অথবা লোয়ার লেভেল অফ ইনকাম থাকে আমাদের তখনও আমরা কি করি কনজাম্পশন করি সার্টেন পয়েন্ট পর্যন্ত সো কনজাম্পশন আমাদের কন্টিনিউয়াস এবং ইস হ্যাজ টু বি হ্যাপেন কিন্তু এটার সাথে সাথে আমরা দেখতে হবে যে আমাদের ইনকামের সাথে সাথে কনজাম্পশনটা কতটুকু আমরা ভ্যারি করতে পারছি সামওয়ান মে আস্ক কোশ্চেন হু ফারদিন আবার বললো বুঝলাম না স্যার থ্যাংক ইউ আচ্ছা বুঝলেন না আমি আরেকটু বলছি তাহলে যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম এটা কি হবে না 0 হবে না মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম কি চেঞ্জেস অফ কনজাম্পশন ডিভাইড বাই চেঞ্জেস অফ ইনকাম তার মানে আমাদের ইনকাম চেঞ্জ হলে কনজাম্পশন চেঞ্জ হবে ঠিক আছে যদি আমাদের ইনকাম চেঞ্জ হয় কিন্তু আমাদের কনজাম্পশন 0 থাকে তখন আমরা এটা মিন করছি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু 0 বুঝতে যাচ্ছে নাকি বুঝতে পারছেন না আচ্ছা যদি আমাদের ইনকাম চেঞ্জ হয় যেমন ইনকাম আগের লেভেল থেকে এখন লেভেল নতুন এসেছে 10,000 থেকে 20,000 টাকা ইনকাম হয়েছে বাট আমাদের কনজাম্পশন লেভেলটা কমপ্লিটলি চেঞ্জ হয় না একবারে 0-তে আছে তখন আমরা এটাকে বলছি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন ইজ 0 দ্যাট মিন্স আমাদের যে কনজাম্পশনটা আছে সেটা এখন আপাতত অফ আছে চেঞ্জ হওয়ার ফলে তাহলে কি অন আছে সেভিংসটা অন আছে সেটাই বললাম আচ্ছা ওকে ফারদিন আবার বলেছে যে স্যার বুঝতে পেরেছি থ্যাংক ইউ
মায়া হিমু খান বলেছে যদি ইনকাম চেঞ্জ না হয় বাট কনজাম্পশন বেড়ে গেল, ইজ ইট পসিবল অর নট? আচ্ছা, হ্যাঁ হতে পারে। আমরা অনেক সময় কি করি, আমাদের ইনকামের লেভেল থেকে আমরা কি করি, বেশি কনজাম্পশন করি। সো ইভেন আমরা সেটা দেখেছিও যে তখন আমাদের সেভিংস থাকে না। আর সেই জায়গাটা হচ্ছে, এই যে আপনি যে কোশ্চেন করলেন মায়া হিমু খান, সেই জায়গাটা হচ্ছে এইটা। আমরা যদি একটু দেখাই, সেই জায়গাটা হচ্ছে এইটা, সেই জায়গাটা হচ্ছে এইটা, যে আমাদের এই জায়গাটা, আমাদের যে ইনকাম, এর থেকে আমাদের কনজাম্পশন কার্ভ দেখেন উপরে, ইনকাম কার্ভের উপরে। তার মানে মিন করছে আমাদের ইনকাম থেকে কনজাম্পশন বেশি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের কি হয়, তখন সেভিংস থাকে না, বরং আমরা কি করি, এই কনজাম্পশনটাকে মেটানোর জন্য আমরা ধার করি। যেমন আপনারা কি করেন, কোনো একদিন ভার্সিটির লাঞ্চ খাবেন, সো আপনি মনে করেছেন বাসা থেকে আজকে আমি সিম্পলি ভার্সিটি যেটা খিচুড়ি আছে ক্যান্টিন সেটা খাবো, কিন্তু আপনি বাসায় ভার্সিটি এসে দেখলেন যে সবাই মিলে প্ল্যান করছে যে সবাই কি করবে, সুলতানে যাবে কাচ্চি খেতে। যদি এখন এই সময়টা কি, এই প্যান্ডেমিকে আমি এটাও কথাই না বললেই ভালো। হ্যাঁ, সো আপনি কি থিঙ্ক করলেন যে আপনি সুলতান ডাইন্সে খেতে যাবেন। সুলতান ডাইন্সে খেতে গেলে আপনার কি করবে, আপনার যে পরিমাণে বাজেট আছে সেটা থেকে টাকা বেশি লাগবে। তাহলে আপনার যে পরিমাণ ইনকাম সেখান থেকে আপনার কনজাম্পশন বেশি। তার মানে আপনার এখানে তখন সেভিংস থাকবে না, আপনি বরং কনজাম্পশনটাকে সাপোর্ট করার জন্য ধার করে নেবেন। ঠিক আছে, ওকে স্যার, ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন। আচ্ছা, উনি বললো, হ্যাঁ বললো স্যার ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন। ইয়েস স্যার, ইনকাম ইজ গ্রেটার দ্যান কনজাম্পশন, এখানে তো তাই দেওয়া আছে। তো এখানে কি আমার সেভিংস থাকছে না? ওই কার্ভটার ওই জায়গাটায় ইয়েস স্যার। না, আমি বলছি, আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, এই জায়গাটায় ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন না, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন। আমরা এইটাকে ইনকাম ধরে নিচ্ছি। তাহলে এখানে যদি দেখি ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন, এটা হচ্ছে কনজাম্পশন কার্ভ, তখন এই জায়গাটা সেভিংস। বাট এই পয়েন্টের আগ পর্যন্ত এই যে ইনকামটা, এটা কোন কার্ভের নিচে আছে, কনজাম্পশন কার্ভের নিচে আছে। তার মানে আপনার কনজাম্পশনটা ইনকাম থেকে বেশি, এখানে সেভিংস নেই। আচ্ছা স্যার, বুঝতে পারছি। পার্টিকুলার সেকশনে আপনি বলছিলেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা এখন এই যে এই স্লাইডটা আমরা এক্সপ্লেন করেছি, তাহলে এই স্লাইডটা আমি আরেকটু মানে আপনাদের জন্য এক্সপ্লেন করে দিই। এই জায়গাটা যে আমরা যখন ওয়ান বলেছি তখন আমরা কি করব। তার মানে একটা জায়গায় আমরা বলেছি যে যদি আমাদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম যদি ওয়ান হয়, যে ওয়ান হয়, তাহলে এটা মিন করছে আমাদের কনজাম্পশন এবং আমাদের যে ইনকাম সেটা সমান। তার মানে আমাদের কোনো প্রকার সেভিংস নেই। তাহলে এই জায়গাটা আমরা একটা কার্ভে যদি দেখাই, এটা মিন করে এরকম, এই যে 45 ডিগ্রি কার্ভটা, যেটা আমরা অন্যান্য কার্ভগুলাতে দেখেছি একটু আগে, যে আমরা একবারে ইনকাম এবং কনজাম্পশনের মাঝখান বরাবর আমরা কি করেছি, আমাদের এই লাইনটা ড্র করেছি। তাহলে এই জায়গাটা হবে যদি ওয়ান হয়, যদি আমাদের ওয়ান হয় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, তাহলে এটা জেড কার্ভের সাথে অথবা 45 ডিগ্রি লাইনের সাথে সেটা কোরিলেট করে দিবে। ওকে, নাও উই মে মুভ টু নেক্সট স্লাইড। সো নেক্সট স্লাইডে আমি একটু এক্সপ্লেন করেছি একটা ম্যাথমেটিক্যাল, যে আসলে আমরা কিভাবে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমকে আরেকটু ভালোভাবে চিনতে পারি। যেমন আমরা যদি এখানে বলি যে আমাদের সেভিং ইজ এ পার্ট, আচ্ছা এই পার্টটা হচ্ছে সেভিংস। আমরা এখন কনজাম্পশন ফাংশন নিয়ে আলোচনা করেছি, এই পার্টটা হচ্ছে আমাদের সেভিং ফাংশন। তার মানে আমরা বলছি যে আমাদের ইনকামের দুইটা পোর্শন, আমরা হয় ইনকামের একটা পোর্শন আমরা কনজাম্পশন করি, আর একটা পোর্শন আমরা সেভিং করি। যদি কনজাম্পশন কম করি তাহলে সেভিং বেশি হবে, যদি সেভিং বেশি হয় কনজাম্পশন কম হবে। তাহলে কনজাম্পশন এবং সেভিং এই দুইটার রেসিপ্রোকাল। কিসের রেসিপ্রোকাল? ইনকামের রেসিপ্রোকাল। হ্যাঁ, যে একটা যদি আমরা বাড়াই একটা কমাতে হবে। So saving is a part of income which is not consumed because disposable income is either consumed or saved. তার মানে ইনকামের একটা পার্ট আমরা যখন বলছি আমরা সেভ করে রাখছি, তাহলে সেটাকে আমরা বলছি সেভিং এবং সেটা সেভিং ফাংশন। তাহলে আমরা বলতে পারি সেভিংস
অলসো আ ফাংশন অফ ইনকাম। বলা যায় না, আমরা যেরকম বলেছি কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ইনকাম, তাহলে আমরা এটাও বলতে পারি সেভিংস ইজ এ ফাংশন অফ ইনকাম, সেভিংস অলসো ফাংশন অফ ইনকাম। তো আমরা বলতে পারি আমাদের যে ডিসপোজাল ইনকাম অথবা আমাদের যে অ্যাবসলিউট ইনকাম, এটা দুইটা দ্বারা সীমাবদ্ধ। একটা হয় আমরা কনজাম্পশন করি, না হয় আমরা সেভিংস করি। সো আমরা যদি সেভিংসটাকে আগে নিই, আমরা মিন করছি আমাদের ইনকাম থেকে যদি কনজাম্পশন বাদ দিই তাহলে হয়ে যায় সেভিংস। So like consumption, savings also a function of income that we have already been saying. But saving is a counterpart of consumption function that exactly happen. এই জায়গাটা যখন আমরা এখানে ইনকাম যদি আমরা 100 টাকা করি, কনজাম্পশন যদি 80 করি, তাহলে সেভিংস হচ্ছে আমাদের 20। আবার আমাদের ইনকাম যদি 100 হয়, কনজাম্পশন যদি 20 হয়, তাহলে সেভিংস হবে 80। তার মানে দে আর কাউন্টারপার্ট। অ্যাজ ইউ নো, কনজাম্পশন আমরা একটু আগে দেখেছিলাম কেনসেসের একটা থিওরিতে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি যে অ্যাজ ইউ নো কনজাম্পশন ইজ ইকুয়াল টু a প্লাস by and the disposal income is like y is equal to c plus s। তার মানে আমরা স্বভাবত জানি যে আমাদের ডিসপোজাল ইনকাম অথবা এটা আমরা দুই ক্ষেত্রে ব্যয় করি, কনজাম্পশন অথবা সেভিংস। তাহলে আমরা এখানে বলতে পারি হোয়ার এজ এই যে সেভিংস থেকে আমরা নিয়েছি সেভিংস ইজ ইকুয়াল টু y মাইনাস c। সুতরাং সেভিংস ইজ ইকুয়াল টু ওয়াই বসালাম মাইনাস মাইনাস। এখন এই যে সির মানটা, আমরা সির মানটা এখান থেকে নিব a প্লাস বিওয়াই মাইনাস a প্লাস বিওয়াই ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা এটাকে ইকুয়েশন করলাম y মাইনাস a প্লাস এ মাইনাস বিওয়াই। অ্যাগেন আমরা এটাকে সাজিয়ে নিলাম y দুইটা থেকে কমন নেওয়ার জন্য মাইনাস a প্লাস y মাইনাস বিওয়াই, তাহলে মাইনাস a প্লাস y ইন্টু 1 মাইনাস ab। আমরা যখন দুইটা থেকে y কমন নিলাম তারপর 1 মাইনাস b। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটা কিভাবে ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলছি। এই বিটা, শুধু বিটাকে আমরা যখন এক্সপ্লেন করেছি আমরা বলেছিলাম স্লপ অথবা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তার মানে একজন ব্যক্তি তার ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে তার কনজাম্পশন কতটুকু চেঞ্জ করে। তাহলে আমরা যদি ধরে নিই আমরা যখন পার্সেন্টেজ করি এটার ফুল ফাংশন হয় আমাদের 1 অথবা 100। আমরা যখন 1 থেকে আমাদের এই বি কনজাম্পশনটা বাদ দিব, তখন এই যে 1 মাইনাস বি এটাকে মিন করছে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। আমি আবার বলছি মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। এতক্ষণ আমরা বললাম মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তাহলে আমরা যদি ধরে নিই আমরা কোনো এক সময় আমরা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন ছিল আমাদের ধরে নেন 90%। তাহলে আমরা যদি 1 থেকে 0.90 বাদ দিই তাহলে 10% থাকে আমাদের এই যে 1 মাইনাস বি অথবা সেভিং মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। এই যেটা আমরা বলছি 1 মাইনাস বি ডিফাইন্স এজ দ্য মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। ওকে, ডু ইউ গেট ইট? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার এক্সামে কোশ্চেনটা কিভাবে আসবে? আচ্ছা আমি বলছি, হ্যাঁ এক্সামে কোশ্চেনটা আমি ডিরেক্ট এভাবেও দিয়ে দিতে পারি। হ্যাঁ ধরে নেন, যেমন আমি এখানে বলে দিয়েছি এই যে ফর স্লাইডে আপনারা যান, দেখবেন যে কনজাম্পশন ফাংশনের একটা এরকম দেওয়া আছে যে আমি ধরে নিব যে ইউর গিভেন কনজাম্পশন ইকুয়েশন ইজ ইকুয়াল টু 150 প্লাস 0.80y। ঠিক আছে, এরকম করে একটা দিয়ে দিতে পারি, অথবা স্পেসিফিক বলে দিতে পারি যে এ অথবা ইন্টারসেপ্ট when the intercept is equal to 150, that means যদি আমাদের ইনকাম 0 থাকে আমাদের কনজাম্পশনে, তো আমাদের স্লপ অথবা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম হচ্ছে 0.80 অথবা 80%, এটা বলে দিতে পারি। এবং ইনকাম আপনার বের করতে বলবো যে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। তখন আপনি এইভাবে বের করবেন যে s is equal to সেম y minus c, s is equal to y minus, এই যে আমরা c এর মানটা বসিয়ে দিলাম 150 প্লাস 0.80 y। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখলাম 1 মাইনাস 0.80, তার মানে 20%। তার মানে 80% যদি আমাদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম হয় তাহলে 20% হচ্ছে আমাদের মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের যে টোটাল হোল আমাদের যে ইনকাম, এই ইনকামটা দুইটা সমষ্টি, একটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন, একটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। তার মানে আমরা যখন বলছি কনজাম্পশন এবং সেভিংস মিলে আমাদের হয় টোটাল ডিসপোজেবল ইনকাম অথবা অ্যাবসলিউট ইনকাম, এটাকে আমরা
মডিফাইড ভার্সনে এভাবে বলতে পারি যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভ দুইটা মিলে হয় আমাদের হচ্ছে টোটাল ইনকাম, দ্যাট মিনস ইকুয়াল টু 1। সো মার্জিনাল প্রপেনসিটি টু সেভ যদি আমরা সূত্র বলি, এটা হয় চেঞ্জেস অফ সেভ, changes delta say as divided by changes of income delta y. ওকে, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এ এখানে আরেকটু চেঞ্জ দেখানো হলো, যে এখানে একটু ক্লিয়ার ডিফাই করা হলো থিওরিটিক্যালি, যে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ডিফাইন্স as the ratio of changes in save to the changes of income. সেম যেটা আমরা এক্সপ্লেইন করেছি মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশনে, changes of consumption as divided c divided by changes of income, এখানে হচ্ছে changes of savings divided by changes of y। তার মানে আমরা এখানে জাস্ট একটু দেখিয়েছি যে যদি আমাদের ইনকাম 10,000 থেকে 12,000 হয় আর চেঞ্জেস অফ সেভিং যদি 500 হয়, তাহলে আমাদের টোটাল মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস হচ্ছে কত? 25%। নাও ইউ মে প্লিজ অ্যান্সার, তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন কত হবে? মার্জিনাল প্রপেনসিটি টু সেভ যদি 25% হয়, তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন কত হবে? প্লিজ অ্যান্সার। স্যার মার্জিনাল প্রপেনসিটি টু সেভটা বুঝতে পারলাম না। আচ্ছা, ওকে, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ডিফাইন করছে বেসিক্যালি যে আমরা আমাদের ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে কতটুকু সেভ করছি। তার মানে আমরা একটু আগে দেখলাম মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন, ওইখানে আমরা দেখিয়েছি যে ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে কতটুকু আমাদের কনজাম্পশন চেঞ্জ হয়, কিন্তু এখানে আমরা দেখছি সেভটা। তার মানে আমরা যদি কনজাম্পশনের কাউন্টার পার্টটা নিই অথবা রেসিপ্রোকাল যে ওয়ার্ডটা আছে যেটা নিই, সেটা হচ্ছে সেভিংস, আর কিছু না। তার মানে আপনার কাছে যদি 100 টাকা থাকে, এই 100 টাকার মধ্যে আপনি কনজাম্পশন যদি 50 করেন, সেভিংস 50, আপনি যদি কনজাম্পশন 70 করেন, সেভিংস 30, আপনি যদি কনজাম্পশন 10 করেন, তাহলে সেভিংস 90। এটাই মিন করছে রেসিপ্রোকাল। তার মানে এখানে যেটা আমরা দেখিয়েছিলাম যে মার্জিনাল প্রপেনসিটি টু সেভিং, যে আমাদের সেভিংসটা চেঞ্জ হলো আগের থেকে 500, ইনকামের চেঞ্জ হলো 2000, তাহলে আমরা এটা ডিভাইড করে যেটা পেলাম 25% আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। এখন আমরা বলছি মার্জিন, আমরা যদি জানি টোটাল ইনকাম হচ্ছে আমাদের 1, এই ইনকামের একটা পোর্শন হয় মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, আরেকটা হয় মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন, বুঝে যায়? তাহলে আমরা যদি বলি 1 থেকে যদি মার্জিনাল প্রপেনসিটি টু সেভটা বাদ দিই, তাহলে 75% হয় মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন। তার মানে আপনার যে পরিমাণে ইনকাম চেঞ্জ হয়েছে, এর সাথে সাথে আপনার কনজাম্পশন প্রায় চেঞ্জ হয়ে 75%, আর আপনার সেভিংস চেঞ্জ হয়েছে প্রায় 25%। তাহলে আমরা যেহেতু জানি এই যে মার্জিনাল প্রপেনসিটি ডেল্টা সি প্লাস ডেল্টা এস ইজ ইকুয়াল টু ওয়াই, তার মানে হয় আমাদের সেভিংস এবং কনজাম্পশন মিলে হয় আমাদের টোটাল ইনকাম। তাহলে আমরা এটা যদি সবগুলাকে যদি আমরা ওয়াই দিয়ে ডিভাইড করি, অথবা আমাদের যে সূত্র আছে এই যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, দুইটা মিলে হয় আমাদের 1। ওয়াই কে ওয়াই দিয়ে যখন আমরা ভাগ দিব তখন 1 পাবো, যেটা আমরা একটু আগে এই স্লাইডে দেখিয়েছিলাম যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ইজ ইকুয়াল টু 1। সো এই সেম কথাটা আমরা এখানে এইভাবে দেখিয়েছিলাম যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন, এটা সূত্র হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, আর মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 1. So marginal propensity to consumption plus marginal propensity to save is equal to 1. That means আমাদের marginal propensity to consumption এবং savings মিলে হয় আমাদের total level of income অথবা আমাদের total absolute income অথবা আমাদের disposal income। এখানে যদি কারো কোশ্চেন থাকে একটু কোশ্চেন করে নেন। স্যার ফার্স্টে আমাদের এভারেজ প্রপেনসিটি বের করে পুরাটা ড্র করে তারপরে হচ্ছে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা এখানে জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। আমি যখন বোঝাচ্ছি জিনিসগুলো মাথায় রাখেন, জাস্ট এটা এইভাবে ওয়ার্ক করছে।
যখন আপনি নিজে একবার পড়বেন বইটা তখন এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি অনেকগুলা টার্ম একসাথে আলোচনা করছি, এখানে এটা আপনার কাছে একটু ঝামেলা মনে হবে। ঠিক আছে? ওকে। স্যার আপনি যে লাস্টের ইকুয়েশনটা বললেন এটা মানে হচ্ছে নরমালি আমি যে কনজাম্পশন করি প্লাস সেভিংস করি ইকুয়াল টু আমার ইনকাম, এক্স্যাক্টলি। এটাই। এই সিম্পলি এই কথাটা। এটাকে আমরা অনেকভাবে কথা বলেছি। Now we may head to second next slide. তাহলে নেক্সট স্লাইডে আমরা এখানে দেখছি অ্যাভারেজ propensity to save. অ্যাভারেজ propensity to saveটা কি? এটা এক্স্যাক্টলি সেম টু দ্য অ্যাভারেজ propensity to consumption. তার মানে কনজাম্পশনে আমরা দুইটা টার্ম শিখেছি। একটা শিখেছিলাম অ্যাভারেজ propensity to consumption, আরেকটা শিখেছিলাম মার্জিনাল propensity to consumption. সেভিংস এর ক্ষেত্রে দুইটাই শিখি। একটা হচ্ছে মার্জিনাল propensity to save, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। এখন হচ্ছে অ্যাভারেজ propensity to save। এটাও মিন করছে একবারে এক্সাক্ট পয়েন্টটা, যে আপনার সেভিংস এখন বর্তমানে যেটা আছে আপনার ইনকাম লেভেলে, সেটাকে আমরা মিন করছি। তার মানে আপনার বর্তমান ইনকাম ওয়াই বর্তমান সেভিংস। তার মানে আপনার যদি বর্তমান ইনকাম হয় 100 আর বর্তমান সেভিংস হয় 20, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আপনার প্রায় 5, তার মানে 20 হলে তাহলে 5 মানে আপনার টোটাল প্রায় 25। আপনার 25 হচ্ছে কি আপনার টোটাল, 25% হচ্ছে আপনাদের টোটাল সেভিংস। তার মানে আপনি যদি আপনার ইনকামের 100 টাকা ইনকামের যদি 25 টাকা আপনি সেভ করেন, তাহলে আপনার মিন করছে যে আপনার ইনকামের প্রায় 25% আপনি সেভ করছেন। তাহলে আমরা বলছি কনজাম্পশন প্লাস সেভিংস ইজ ইকুয়াল টু ইনকাম, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। এখানে জাস্ট আমরা দিয়েছিলাম ডেল্টা সি, ডেল্টা এস, বাট এভারেজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেহেতু কনজাম্পশনের কথা বলছি আর সেভিংস এর কথা বলছি বর্তমান লেভেলে, তার মানে এখানে আমরা চেঞ্জ সাইন অথবা ডেল্টা সাইন দিতে পারবো না। সো কনজাম্পশন ডিভাইডেড বাই ওয়াই, এটাকে আমরা বলছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন। কনজাম্পশনকে যখন আমরা ইনকাম দিয়ে ভাগ দিই তখন আমরা যেটা পাই অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন। আর এখনই আমরা যেটা শিখলাম এস বাই ওয়াই, তার মানে সেভিংস কে যখন আমরা ইনকাম দিয়ে ভাগ দিব তখন আমরা পাচ্ছি অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভিং। এই কনজাম্পশন এবং সেভিং মিলে যখন 1 হয় তখন এটা হচ্ছে আমাদের ইনকাম। তার মানে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন এবং অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভিং মিলেও হয় আমাদের টোটাল ইনকাম। তার মানে আমরা বলতে পারি মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস মিলে যেরকম আমাদের টোটাল ইনকাম হয় অথবা ডিসপোজেবল ইনকাম হয়, সেম অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন এবং অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন মিলেও আমাদের ডিসপোজেবল অথবা কারেন্ট ইনকাম মিন করে। ওকে, সো আমরা যদি বলি অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ, তাহলে এক থেকে আমরা অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেভ। সো আমরা যদি বলি কোনো এক সময় আমাদের অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন 75% ছিল, যেমন আমরা যদি আমাদের সেকেন্ড স্লাইডটাতে দেখি আমাদের অন এন্ড অ্যাভারেজ আমাদের প্রপেনসিটি টু কনজাম্পশন ছিল 75%। তাহলে আমরা যদি টোটাল ইনকাম হয় আমাদের 1 অথবা 1, এটা থেকে যখন আমরা 75% মাইনাস করব তখন আমরা পেয়ে যাব 25% ইজ আওয়ার অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ। তার মানে আপনার 1 টাকার মধ্যে আপনি 75 পয়সা হচ্ছে আপনি কনজাম্পশন করছেন আর 25 পয়সা আপনি সেভ করছেন, অথবা 100 টাকার মধ্যে 75 টাকা আপনি কনজাম্পশন করছেন আর 25 টাকা সেভ করছেন। এবার আমরা কেইনসেস থিওরি অফ কনজাম্পশনে যাব, যে কেইনসেস তার থিওরি অফ কনজাম্পশন নিয়ে কি বলেছে। মূলত আমরা যে এতক্ষণ পর্যন্ত কনজাম্পশন ফাংশন নিয়ে আলোচনা করেছি, কেইনসেস এই সবগুলাকে সাপোর্ট করে কথা বলেছে। আর এই চ্যাপ্টারটা মূলত সাজানো হয়েছে কেইনসেস এর সবগুলা মতবাদকে নিয়ে। এখানে আরেকটা মতবাদ আছে, বাট আমরা ওই মতবাদটা পড়বো না। কেইনসেস এর মতবাদটা খুব ইম্পর্টেন্ট। এই মতবাদটাকে আমরা বলতে পারি জেনারেল থিওরি মূলত ছিল। তো আমরা বলছি জেনারেল থিওরিটাকে আমরা যখন ক্লাসে আলোচনা করেছিলাম যে ক্লাসিক্যাল ইকোনমিক্সরা যখন কোনো থিওরি দিয়েছিল, কোয়ান্টিটেটিভ কোনো থিওরি দেয়, তখন সেটাকে আমরা বলে নিয়েছি এগুলোকে জেনারেল থিওরি বলা হয়। সো আমরা কেইনসেস এর এই থিওরিটাকে বলতে পারি অ্যাবসলিউট ইনকাম থিওরি অফ কনজাম্পশন।
কেন অ্যাবসলিউট থিওরি অফ কনজাম্পশন বলা হয়েছে এই কথাটা একটু আলোচনা করেন। যে আমরা বলেছি আমাদের কনজাম্পশন লেভেলটা অনেক কিছু দিয়ে চেঞ্জ হতে পারে। যেমন আমরা বললাম প্রাইস লেভেল, তারপর আমরা বললাম রেট অফ ইন্টারেস্ট, তারপর আমরা বললাম স্টক অফ ওয়েলথ। এই সবগুলা দিয়ে আমাদের কনজাম্পশনটা চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা বলেছি এই চ্যাপ্টারটা আমরা শুধুমাত্র ইনকাম কিভাবে কনজাম্পশনটাকে ইনস্টিগেট করে, সাপোর্ট করে, ফলো আপ করে সেটাই আমরা দেখাবো। আর এটা দেখানোর কারণ হচ্ছে বিকজ অফ কেন্সেস অনলি সাপোর্ট দ্য ইনকাম which is definitely and surely impacted on the level of consumption of people. তার মানে কেন্সেস এখানে বলেছে শুধুমাত্র মানুষের ইনকামটাই, এবং ইনকামটাই পারে মানুষের কনজাম্পশনটাকে চেঞ্জ করতে। আর অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে কনজাম্পশনের, ওই ফ্যাক্টরগুলোকে উনি আপাতত এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়েছে, অথবা এগুলাকে উনি এখানে কনস্ট্যান্ট ধরে নিয়েছে। সো আমরা এখানে বলছি কনজাম্পশন কেন্সেসের মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি কনজাম্পশন অলসো আ ফাংশন অফ ইনকাম অর অ্যাবসলিউট ইনকাম অর ডিসপোজাল ইনকাম। সো আমরা যদি ল অফ কনজাম্পশন কথা বলি, উনি ল অফ কনজাম্পশনের কথা বলেছে। ল অফ কনজাম্পশন মিন করে যে আমরা যে একটু আগে বললাম কনজাম্পশন ইনকাম যখন আমাদের বাড়ে তখন আমাদের কনজাম্পশনও বাড়ে। দ্যাট মিনস কনজাম্পশন ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ইনকাম, but not as much as income as increase in income, but অতটুকু পরিমাণে বাড়ে না যতটুকু পরিমাণে ইনকামটা বাড়ে। That means marginal propensity to consume is less than 1. তার মানে যদি ইনকাম অথবা কনজাম্পশন যদি ইনকামের পরিমাণে বাড়তো তাহলে আমরা একটা জায়গায় দেখিয়ে দিয়েছিলাম সেটা হয়ে যেত 1 সমান, অথবা 45 ডিগ্রি যে লাইনটা সেটা সমান। এই জন্য বলেছে দ্যাট মিনস মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম ইজ লেস দ্যান 1। যে জায়গাটা আমরা এরকম একটা এঁকে দিয়েছিলাম আমি যে 0, তাহলে মার্জিনাল প্রপেন্সিটি টু যে কনজিউম আছে ইট শুড বি গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দ্যান 1। গ্রেটার দেন 0 হবে কারণ আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমরা কনজাম্পশন বাড়ে। যদি ইনকাম বাড়ার সাথে কনজাম্পশন না বাড়তো তাহলে 0 হয়ে যেত। সো এই জন্য 0 থেকে বেশি আর 1 থেকে কম, কারণ যে লেভেলে ইনকাম বাড়ে ওই লেভেলে কনজাম্পশন বাড়ে না। So several subjective and objective factors also impact on the level of consumption. So কেন্সেস যেটা বললো যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফ্যাক্টরস, যেগুলোকে মোটামুটি এখানে কনস্ট্যান্ট রাখা হয়েছে, যেগুলো কি করে কনজাম্পশন ফাংশনটাকে ইম্প্যাক্ট করে। সেগুলো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, স্টক অফ ওয়েলথ, তারপরে প্রাইস লেভেল, এই সব কিছু। সো কনজাম্পশন বিহেভিয়ার ডিফারেন্স ইন 3 ফ্যাক্টরস। এটা কেন্সেস বলেছে যে আমাদের যে কনজাম্পশন বিহেভিয়ারটা এটা 3টা ফ্যাক্টর দ্বারা ইম্প্যাক্টেড হয়। এটা হচ্ছে অ্যাবসলিউট ইনকাম অফ কারেন্ট পিরিয়ড, তার মানে বর্তমান লেভেলে আমি কতটুকু ইনকাম করছি সেটা অনুপাতে আমার কনজাম্পশনটা। তার মানে আমি যদি ইনকাম লেভেল আমার যদি বাড়তে থাকে, আগের থেকে বাড়ে, তাহলে এখন বর্তমানে আমার কনজাম্পশন লেভেলটা বেড়ে গেছে। এই জন্য বলেছে যখন আমাদের ইনকামটা বাড়ে আমাদের সাথে সাথে কি করে কনজাম্পশনটা বাড়ে। এই জায়গায় ইনি একটা জায়গায় কথা বলেছেন যে এই জন্য দেখা যায় যে আমাদের কিন্তু প্রপোর্শনাল অনুযায়ী আমাদের কনজাম্পশনটা ইনকামের ওই সম পরিমাণে বাড়ে না। যার কারণে দেখা যায় যখন দেখা যায় রিচরা তাদের যে পরিমাণ ইনকাম ওই তুলনায় তাদের কনজাম্পশনটা কম, বরং তাদের সেভিংসটা বেশি রাদার দ্যান পুয়ার। তাহলে পুয়াররা কি করে, যখন তাদের ইনকাম বাড়ে তাহলে তারা কি করে তাদের ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশনটা বাড়িয়ে দেয়, সেভিংসটা কমিয়ে দেয়। বাট অপোজিট সিনারিও ইজ হ্যাপেনিং ইন কেস অফ রিচ। যখন তাদের ইনকামটা বাড়ে তাদের কনজাম্পশন লেভেলটা কমে যায়, সেভিংসটা বেড়ে যায়। Second, consumption expenditure does not have a proportional relation with income. তার মানে বলছে এই যে average propensity to consumption, যে consumption expenditure doesn't have a proportional relation with income, যে ইনকামের সাথে সাথে আমাদের কনজাম্পশনের প্রপোর্শনেট হতে হবে এমন কোনো বিষয় না, যে যখন আমাদের ইনকাম তখন আমাদের কনজাম্পশন বাড়বে, দ্যাটস ফাইন। কিন্তু ইনকাম যে হারে বাড়ে ওই হারে যাতে কনজাম্পশন না বাড়ে, অথবা এটার সাথে যে রিলেশনশিপ নাই, অথবা এই দুইটা যে কোরিলেট করবে এমন কোনো কথা হতে হবে, তা কেন্সেস সাপোর্ট করে না। Proportionate portion of income that is saved increase with the increase in national income of the country. তার মানে
বলছে যে যখন আমাদের ন্যাশনাল লেভেল ইনকাম অথবা ইনকাম বেড়ে যাবে, ডিসপোজাল ইনকাম আস্তে আস্তে ইনক্রিজ হবে, আমাদের প্রপোর্শনেট অফ সেভ ইজ টু ইনক্রিজ মোর দেন আওয়ার সেভিংস। আমাদের সেভিংসটা সবচেয়ে বেশি বেড়ে যাবে, যেটা আমরা আমাদের প্রায় থার্ড স্লাইডে আমরা দেখিয়েছিলাম। যে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ইনকাম কার্ভটা যত উপরের দিকে যাচ্ছে, কনজাম্পশন কার্ভটা স্ট্রিক্টলি তত বেশি আপওয়ার্ডে যাচ্ছে না, বরং সেটা আস্তে আস্তে এই যে সমান্তরালের দিকে যাচ্ছে। তার মানে এই যে জেড কার্ভ এবং এস কার্ভের যে ডিস্টেন্সটা সেটা ওয়াইডেন হয়ে যাচ্ছে, তার মানে সেভিংসটা বেড়ে যাচ্ছে। তার মানে ইনকাম যত বাড়ছে সেভিংসটা তত বেশি বেড়ে যাচ্ছে। এই কথাগুলা কেনসেস বলেছে যে এই তিনটা ফ্যাক্টর উনি বিহেভিয়ার যেটা ডিফেন্ড করে আমাদের মূলত কনজাম্পশন ফাংশনটাকে। আচ্ছা, শুভ একটা কোশ্চেন করেছে, লাইফে এই এক্সাম্পলটা অনেক কাজে লাগবে। রিচ পিপল ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশন না বেড়ে সেভিংস বাড়া। এক্স্যাক্টলি দিস হ্যাপেনিং ইন কেস অফ রিয়েল সিনারিও, ইউ ক্যান অবজার্ভ ইট। হ্যাঁ, পুয়ারদের যতটুকু ইনকাম বাড়ার সাথে যে কনজাম্পশন বাড়ে, রিচদের ক্ষেত্রে তারা কনজাম্পশনের দিকে একেবারে তারা খেয়াল করে না, তারা বরং সেভিংস এর দিকে সবচেয়ে বেশি নোটিস করে। বরং আমরা যদি বলি সুইস ব্যাংকে তারা ট্রান্সফার করার চেষ্টা করে। ঠিক আছে, সো in our next slide we may also know determinants of propensity to consume। যে কেনসেসে বললো যে কিছু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফ্যাক্টর আছে যেগুলো আমাদের কনজাম্পশনটাকে ভ্যারি করে, সেই জায়গাটা থেকে একটু আলোচনা করছি। সো ডিটারমিনেন্টস অফ প্রপেন্সিটি টু কনজিউম যেটা মিন করে, এখানে মিন করে যে সাবজেক্টিভ ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টরগুলো মূলত ইনস্টিগেট করে সেভিংসটাকে রাদার দেন কনজাম্পশন। কারণ আমরা জানি যে ইনকামের একটা পোর্শন হয় কনজাম্পশন আর একটা হয় সেভিংস। সো আমরা যদি কোনো কতগুলা ফ্যাক্টর দিয়ে ডিফাইন করতে পারি এই ফ্যাক্টরগুলা সেভিংসকে ইনডিউস করে অথবা প্রম্পট করে, তাহলে এটা মিন করবে যে আমাদের কনজাম্পশন কমে যাচ্ছে। অন্যদিকে আমরা যখন অবজেক্টিভ ফ্যাক্টরগুলো আলোচনা করব, তখন আমরা সেখানে দেখব কিভাবে ফ্যাক্টরগুলো সেভিংসকে না বরং কনজাম্পশনকে ইনস্টিগেট করে অথবা ইনডিউস করে রাদার দেন সেভিংস। সো সেভিং ফ্যাক্টরগুলো কমপ্লিটলি ইনডিউস করে সেভিংসকে or prompt করে সেভিংসকে কিভাবে সেভিংস বাড়তে হয়। The subjective factors are those which induce and from the people to save of their income. So আমরা একটা ফ্যাক্টর করে আলোচনা করি। Unforeseen contingencies, এই ফ্যাক্টরটা আমি অলরেডি ক্লাসে আলোচনা করেছিলাম যে আনফরসিন কন্টিনজেন্সিস, যে আমরা জানি না ভবিষ্যতে কি করতে যাচ্ছে অথবা ভবিষ্যতে কি ঘটবে, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। এই অনিশ্চিতের কথা বিবেচনা করেই মানুষ কি করে ফিউচারের জন্য সেভ করে রাখে, কারণ ফিউচারে কারো ইলনেস হতে পারে, অসুস্থ হতে পারে, like that right now happening coronavirus. We don't ever think about this like a pandemic we ever face in our in this world. So এই ইলনেসটা অথবা এই ধরনের সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য রাখতে পারে আনএমপ্লয়মেন্ট। যেমন যদি ইন ফিউচার হিউজ পরিমাণে আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, যেমন এই যে প্যান্ডেমিকটা, এটার কারণে হিউজ পরিমাণে আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে ফিউচারে। সো যারা অলরেডি আগে সেভিংস করেছে দে আর রাইট নাও ইন এ ভেরি সেফ জোন, যে ইন ফিউচার কারণ একটা জব জোগাড় করতে করতে মেবি 2 to 3 months লাগবে। ইন দ্য মিডল অফ দ্য টাইমে সে কিভাবে কনজাম্পশন ফাংশনটা ডিল করবে যদি সেভিংস না থাকে, এই জন্য সেভিংসটাকে ইনস্টিগেট করে। অ্যাক্সিডেন্ট, ইন ফিউচার ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট হতে পারে যেটা আমরা কোনো কারণে বশত আগে থেকে জানতাম না, এই অ্যাক্সিডেন্ট গুলাকে ফেস করার জন্য আমাদের সেভিংসটা দরকার হয়। এক্সপেক্টেড ফিউচার নিড, যে এক্সপেক্টেড ফিউচার নিড বলতে আমরা মেন করছি যে আমাদের ছেলে মেয়েদের জন্য, যে তাদেরকে থিঙ্ক করা যে হোয়াট উই মে রিজার্ভ ফর দেম ফর দ্য বেটারমেন্ট অ্যান্ড সেফ লাইফ অফ দেম, তাদের জীবন ধারণের জন্য অথবা ইন ফিউচারে সেফ লাইফ লিড করার জন্য কোন কোন জিনিসগুলো আমরা তার জন্য রেখে যাচ্ছি। দেন এডুকেশন অফ চিলড্রেন, কেউ কেউ চিলড্রেনদের এডুকেশনের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকে ডিপোজিট করে যায়। তারপর কেউ কেউ ছেলে মেয়েদের জন্মদিন থেকে তারা কি করে ডিপোজিট করে ম্যারেজ, যে তারা ফিউচারে তাদেরকে বিয়ে দিবে। সো তাদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট তারা আস্তে আস্তে ব্যাংক ব্যালেন্স তৈরি করে রাখে, কারণ ইন ফিউচারে হিউজ পরিমাণে কস্টটাকে তারা ফুলফিল করতে পারবে না যদি এখন থেকে তারা সেভিংসটা না করে। ইনভেস্টমেন্ট, যে আমরা
আমাদের যে পরিমাণে ইনকাম, এটার একটা সার্টেন অংশ আমরা সেভিংস করে রাখি, কারণ এই সেভিংস অংশ দিয়ে ইন ফিউচার আমরা কি করতে পারি, একসাথে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে পারি, আর যেটা থেকে আমরা সহজে ইনকাম আর্ন করতে পারি। যার কারণে আমরা এই ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য আমরা সেভিং করে রাখি। কারণ আমাদের যে পরিমাণে ইনকাম, এটা দিয়ে একসাথে আমরা ইনভেস্ট করতে পারবো না। সো একটা হিউজ অ্যামাউন্ট অথবা লামসাম অ্যামাউন্ট হওয়ার জন্য আমাদের সেভ করে রাখা লাগবে, এটার একটা পোর্শন। যখন এটা একটা বড় পোর্শন হয়ে যাবে, তখন আমরা এটা যখন একটা লাভজনক অথবা একটা পোর্টফোলিও করতে পারবো, তখন এটা হিউজ পরিমাণে রিটার্ন দিবে আমাদেরকে। সোশ্যাল স্ট্যাটাস, অনেকেই মনে করে যে আমরা যদি সেভ করি এবং এই সেভিংস এর অংশটুকু যদি আমি মানুষের কাছে প্রকাশ করি, আই হ্যাভ আ ব্যাংক ব্যালেন্স লাইক 70 lakhs or 1 crore, তখন মানুষ মনে করবে দিস পারসন ইজ টু মাচ ওয়েলদি এবং তাকে সবাই রেসপেক্ট করবে। সো অনেকে সোশ্যাল স্ট্যাটাসের জন্য কি করে, তারা সেভিংস করে। So they are much more inclined of their savings to the social status rather than consumption. স্পেকুলেটিভ অ্যান্ড আদার বিজনেস পারপাস। স্পেকুলেটিভ বলতে আমরা মেন করছি ইন ফিউচারে যে কোনো পরিমাণে, স্পেকুলেট আমরা বলেছি মানির ক্ষেত্রে, আমরা বলেছি যে টাকাকে আমরা কি করে রাখা, হাতে কুক্ষিগত করে রাখা, যে কারণ ফিউচারে রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হওয়া, দাম বেড়ে যাওয়া, এগুলোর কারণে। সো আমরা যখন আমাদের একটা সার্টেন পোর্শন আমরা স্পেকুলেট করে রাখবো, সেভ করে রেখে দিব, তখন কি হবে, ভবিষ্যতে যখন এরকম দাম বেড়ে যাবে, তখন আমি সেখান থেকে অপরচুনিটি নিতে পারবো। যেমন এই যে করোনা ভাইরাসের কারণে যে মার্কেটিং ইম্প্যাক্টটা, যখন ভাইরাসটা এটা যখন কমে যাবে অথবা এটা যখন একবার রিমুভ হয়ে যাবে, তখন আমরা দেখতে পাবো যে মার্কেটে যে সিচুয়েশনটা, যে হিউজ পরিমাণে প্রাইস হাইক, এই প্রাইস হাইকে তারাই সার্ভাইভ করতে পারবে যারা স্পেকুলেট করেছে অথবা মানিটাকে তাদের কাছে রেখে দিয়েছে, অথবা ইন ফিউচারে যে কোনো প্রকার বিজনেস পারপাস অথবা ইন্টারেস্ট রেটটা তারা সুবিধা নেওয়ার জন্য। যেমন এখন যে পরিমাণে মার্কেটে লিকুইডিটি আছে, দিস ইজ টু মাচ, দিস ইজ টু লিটল টু, এটা খুবই কম মার্কেটে যে লিকুইডিটি। সো যারা এখন নিজেদের মধ্যে রেখে দিবে টাকাগুলা, ইন ফিউচারে ব্যাংকগুলা লিকুইডিটির প্রয়োজন হবে। সো তারা কি করবে, ডিপোজিটটা চাইবে, যে ডিপোজিট যারা যে পরিমাণে ডিপোজিট রেটটা তারা বাড়িয়ে দিবে। তাহলে আপনি যদি তখন ইনভেস্ট করেন ব্যাংকে, তাহলে আপনি উইল গেট 12% rather than 7 to 8% right now happening. ঠিক আছে, সো স্পেকুলেটিভ and other business purpose হতে পারে। গুড ফরচুন অফ হেয়ার্স অ্যান্ড চিলড্রেন, যে আপনার যে উত্তরাধিকার আছে অথবা চিলড্রেন, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি কি করতে পারেন, সেভিংসটা করতে পারেন। যেমন আগের যুগে যেটা করতো রাজা অথবা তাদের যেই কিংডম ছিল, তারা কি করতো, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট তারা রেখে যেত, যে তারা যেন তাদের যে লিনিয়েজটা আছে বা হায়ার্স আছে, এটা যেন তারা উপভোগ করতে পারে। মিজারলি, ইন্টেন্সিটি অ্যান্ড হ্যাবিট, অনেকে মিজারি যেমন কৃপণতা, হ্যাঁ, এই যে কৃপণতা থেকে তারা কি করে, সেভিংস এর অভ্যাসটা তারা গড়ে তোলে। অথবা কেউ এরকম হ্যাবিটে আছে যে তারা যদি সেভ না করে, they can't actually define themselves as a very crucial person. So তারা নিজস্ব হ্যাবিট, এগুলোকে সাইকো এফেক্ট বলা হয়ে থাকে, সাইকো এফেক্ট বলা হয়ে থাকে, যে সাইকো এফেক্ট গুলোর কারণে মানুষ কি করে, অনেক সময় কনজাম্পশন না করে মানুষ সেভিংস করে। তো এই যে ফ্যাক্টর গুলা, এগুলো ইনস্ট্যান্টলি আমাদের ইম্প্যাক্ট করে না কনজাম্পশনে, রাদার এগুলো আমাদেরকে করে লং টার্মে আমাদের ইম্প্যাক্ট করে, বিকজ দে আর অল সাবজেক্টিভ অ্যান্ড বিহেভিয়ারাল অ্যান্ড সাইকোলজিক্যাল। সো এটা একটা সময় লাগবে এই জিনিসগুলোকে আমাদেরকে ইম্প্যাক্ট করতে, যার কারণে ইনস্ট্যান্টলি অথবা শর্ট টার্মে কনজাম্পশন ফাংশনে এগুলা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে না, রাদার লং টার্মে এই কনজাম্পশন ফাংশন গুলো আমাদেরকে ইম্প্যাক্ট করে। দেন আমরা কিছু সাবজেক্টিভ ফ্যাক্টর গুলো আলোচনা করি। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু বিজনেসের জন্য সাবজেক্টিভ। এই যে একটু আগে সাবজেক্টিভ ফ্যাক্টর গুলো আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে একজন ব্যক্তির সাইড থেকে আলোচনা করা হয়েছে। এখনকার যে সাবজেক্টিভ ফ্যাক্টর গুলো আলোচনা করছি, এগুলো হচ্ছে বিজনেস ফার্ম। তার মানে বিজনেস ফার্ম কেন সেভ করবে, একটা এন্টারপ্রাইজ সে সেভ করবে কারণ ইন ফিউচারে সে চায় তার কি করতে, তার হিউজ পরিমাণে ক্যাপিটাল এনরিচ করতে অথবা এক্সপানশন করতে। সো এক্সপানশন করতে হলে আগে সে কি করতে হবে, রিটেন আর্নিং করতে হবে। যদি রিটেন আর্নিং না করে, তাহলে ইন ফিউচারে সে এক্সপানশন স্ট্র্যাটেজিতে যেতে পারবে না। দেন লিকুইডিটি,
লিকুইডিটি ক্রাইসিস অলওয়েজ আ বিগ ক্রাইসিস। যদি কোনো একটা অর্গানাইজেশন যদি লিকুইড ক্রাইসিসটা যদি ফেস না করে, তাহলে বুঝতে পারবেন না যে লিকুইডিটির কারণে একটা প্রতিষ্ঠান কিভাবে বন্ধ হয়ে যায় অথবা অপারেশনটা কমপ্লিটলি শার্ট হয়ে যায়। সো ইন ফিউচারে লিকুইডিটি ক্রাইসিসটা যেন না হয়, অর্গানাইজেশন যেন স্মুথলি চলে, এই জন্য কিছু কিছু অর্গানাইজেশন অথবা ম্যানেজার আছে যারা সেভ করে রাখে। সাকসেসফুল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে তখনই আমরা সাকসেসফুল বলি যখন ম্যানেজমেন্ট মেন করে যে সাকসেসফুলি সবকিছু ম্যানেজ করতে পারে। তার মানে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে বর্ডার ফাংশনস ডিল করা। এই ফাংশনস গুলো ডিল করতে গেলে একটা স্পেসিফিক পরিমাণে কি করা লাগবে, ইনভেস্টমেন্ট করা লাগবে বিভিন্ন সেক্টরে অথবা কম্পিটিটিভ সিচুয়েশনে নিজেকে বজায় রাখবে। সো ম্যানেজমেন্ট সেভ করে তার একটা হিউজ পরিমাণে কনজাম্পশন, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট ফাংশনটাকে ডিল করার জন্য। পারদিন বলেছে, স্যার এই ফ্যাক্টরগুলো আপনি যেভাবে ডেসক্রাইব করেছেন ঠিক এইভাবে ডেসক্রাইব করতে হবে, এটার জন্য কোশ্চেন কি হতে পারে? আচ্ছা, এগুলো কোশ্চেন হতে পারে এরকম সিম্পল যে সাবজেক্টিভ ফ্যাক্টরগুলো কি, হ্যাঁ, কনজাম্পশনের সাবজেক্টিভ ফ্যাক্টরগুলো কি অথবা কনজাম্পশনের অবজেক্টিভ ফ্যাক্টরগুলো কি, এইভাবে আলোচনা হতে পারে। হ্যাঁ, এইভাবে আলোচনা করলেই হবে, অথবা বইতে দেখলে একটু আরো সুন্দরভাবে হতে পারে, আলোচনা আছে সেভাবে করতে পারে। ফাইন্যান্সিয়াল প্রুডেন্স, ফাইন্যান্সিয়াল প্রুডেন্স বলতে মিন করছে আমরা যখন বর্তমানে আমাদের অফিসে যেই পরিমাণে ব্যাড ডেট আছে অর্গানাইজেশনের অথবা যেই পরিমাণে ডেপ্রিসিয়েশন আছে, এটা মিন করছে ইন ফিউচারে আমরা আমাদের যেই সম্পত্তিগুলো স্থাবর অস্থাবর সম্পত্তিগুলোকে চেঞ্জ করতে হবে, অথবা ইন ফিউচারে আমাদের এখন যে পরিমাণে আনকালেক্টেড অথবা ক্লাসিফাইড লোন আছে এগুলা কিছুদিন পরে ব্যাড ডেট হয়ে যেতে পারে। সো এই জায়গাটা থেকে আমরা কিছু সেভিংস তৈরি করে যেন ইন ফিউচারে অর্গানাইজেশন কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে না পড়ে যায়। যেমন আমাদের পাওনা ছিল প্রায় 10 লাখ, এই 10 লাখ টাকা যদি আমরা ইনস্ট্যান্টলি অথবা আমরা যদি নেক্সট 1 ইয়ারে যদি না পাই, তাহলে এর এগেইনস্টে আমরা অলরেডি একটা সেভিংস স্টার্ট করে দিতে হবে যাতে নেক্সট 1 ইয়ারে আমরা এরকম একটা ক্রাইসিসে না পড়ি লিকুইডিটি। সেম এরকম ফার্নিচার অথবা এগুলো আমরা কি হয় যখন অবশ্যই আমরা দেখি এটা 5 ইয়ার্স, আমাদের এক্স্যাক্টলি অডিটে 5 ইয়ার্স পরে সম্পত্তিটা কিনতে হয়। সো এই সম্পত্তিটা থাকুক আর না থাকুক, আমরা ওই সম্পত্তিটাকে যখন পরবর্তীতে যখন কিনবো তখন আমাদের হাতে ওইরকম টাকা থাকবে। সো ওইটাকে যখন আমরা রিয়েলিস্টিকই ধরে নেই, তখন আমরা এটার পেছনে অথবা এটার ব্যাকওয়ার্ডে আমাদেরকে কিছু সেভিংস এনজয় করতে হয়। এই সেভিংসটা যদি না করে, we can't able to buy new furnitures or equipment for the organization, and that will definitely hinders for the organization operation and performance. আচ্ছা, কোশ্চেন, এটার জন্য কোশ্চেন কি হতে পারে? স্যার আপনার লেকচার ভালো বুঝতে পারি কিন্তু বই পড়লে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, লেকচারটা পড়বেন, এই জন্য তো বলছি যখন লেকচারটা শুনেন এই লেকচারগুলো লিখে রাখবেন হিন্টস করে, তারপর যখন পড়বেন তখন এই হিন্টস ধরে ধরে পড়বেন যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, আমাদের আর বেশি নাই, আমরা একটু পরেই 2-3টা জিনিস আলোচনা করে ছেড়ে দিচ্ছি। সো অবজেক্টিভ কিছু ফ্যাক্টর আছে, যেরকম সাবজেক্টিভ ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি এরকম অবজেক্টিভ ফ্যাক্টর আছে, যেটা আমরা বলেছি এগুলো আমাদেরকে ইনস্টিগেট করে কনজাম্পশনের প্রতি। তার মানে এই ফ্যাক্টরগুলো আমাদেরকে মূলত বলে যে কনজাম্পশন করতে ইনফ্লুয়েন্স করে রাদার দ্যান সেভিংস। সো চেঞ্জেস ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, যখন প্রাইস লেভেল চেঞ্জ হয়ে যায় তার মানে আগে যে পরিমাণে প্রাইস ছিল বর্তমান প্রাইস আগে থেকে বেড়ে গেল, তার মানে রিয়েল ব্যালেন্স ইম্প্যাক্ট যেটা সেটা দাঁড়াচ্ছে যে এটা ইনফ্লেশন হয়েছে, আমাদের বাইং পাওয়ারটা কমে গেছে। সো বাইং পাওয়ারটা যদি কমে যায়, আমরা আগের মতো যদি কনজাম্পশন বজায় রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, হিউজ পরিমাণে কনজাম্পশনের প্রতি আমাদেরকে লুক করতে হবে রাদার দেন সেভিং। সো আমরা কনজাম্পশন লেভেলটা বজায় রাখার জন্য রিয়েল ব্যালেন্স ইম্প্যাক্ট কে কনসিডার করে আমরা সেভিংস না করে কনজাম্পশন বেশি করব। কারণ যদি আমরা কনজাম্পশন না করি ওই লেভেলে, তাহলে হতে পারে আমাদের যে সেভিংস, কারণ ইন ফিউচারে আমরা যখন সেভিংস এখন করব ইন ফিউচারে টাকার ভ্যালুটা আরো বেশি বেড়েও যেতে পারে, তখন ইনফ্লেশন নাও থাকতে পারে।
সো আমি যদি এখন বেশি পরিমাণে কনসেন্ট্রেট করি সেভিংস এর প্রতি, তাহলে আমি ফিউচারে লুজার হব। ওকে, বুঝতে পেরেছেন? ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি বলতে মিন করছে ট্যাক্সেশন পলিসি এফেক্ট দ্য প্রপেনসিটি টু কনজিউম। তার মানে ট্যাক্সেশন, আমরা যদি ফিসক্যাল পলিসি বলি, এখানে ফিসক্যাল পলিসি বলতে মিন করে গভর্নমেন্টের বিভিন্ন যে পলিসিগুলা ইকোনমিকে সার্কুলেট করার জন্য। ট্যাক্সেশনে আমরা এখানে আপাতত ধরে নিই। সো এই যে এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স। এক্সাইজ ডিউটি বলতে মিন করছে আপনি যখন প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং করবেন, এই ম্যানুফ্যাকচারিং উপর আপনাকে যে পরিমাণে ট্যাক্স দিতে হয়। সো যখন হিউজ পরিমাণে আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের এটা কনজাম্পশনের প্রতি আমরা কি করছি, আমাদেরকে ইনস্টিগেট করছে। আমাদের যখন সেলস ট্যাক্স দিতে হচ্ছে, তখন আমরা এটা কনজাম্পশনের প্রতি আমাদেরকে ইনস্টিগেট করে হিউজ পরিমাণে কনজাম্পশন করার জন্য, রাদার দ্যান সেভিংস। রেশনিং এন্ড প্রাইস কন্ট্রোল, যে গভর্নমেন্ট যখন অথবা যখন প্রাইস কন্ট্রোল করে, যে প্রাইস বাড়ে অথবা কমে, তখন ওই সময়টাতে আমরা ওই প্রাইস লেভেলটাকে টাচ করার জন্য অথবা বেস্ট অপরচুনিটি নেওয়ার জন্য আমরা কনজাম্পশন লেভেল বাড়িয়ে দিতে হয়। ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট। হাই ইন্টারেস্ট রেট ইন্ডিউস পিপল টু সেভ মোর, যে সবসময় আমাদের যে হাই ইন্টারেস্ট রেট, এটা আমাদেরকে বলে যে সেভ করার জন্য। কারণ আমরা যদি সেভ করি, তাহলে আমরা বেশি পরিমাণে কি পাবো, ব্যাক পাবো। আগে যতটুকু পরিমাণ সেভ করতাম, ব্যাংকে ডিপোজিট করতাম, এখন বেশি করলে ওই এগেইনস্টে আমাদের বেশি পরিমাণ আসবে। এটার আরেকটা অল্টারনেটিভ অপশন আছে, হায়ার ইন্টারেস্ট রেট ইন্ডিউস সাম পিপল টু সেভ লেস এন্ড কনজিউম মোর ফর গেটিং হায়ার ইন্টারেস্ট রেট উইথ লোয়ার সেভিংস এন্ড ফিউচার ফিক্সড ইনকাম। তার মানে বলছে, কেউ যদি বলে সে রিস্ক টেকার না, অথবা সে যদি রিস্ক অ্যাভার্সার হয়, ইন ফিউচারে টাকার ভ্যালুটা অথবা ইন্টারেস্ট রেট সেম নাও থাকতে পারে। তাহলে আমি যখন এখন ইন্টারেস্ট রেটের কারণে, হায়ার ইন্টারেস্টের কারণে যখন আমি মোস্ট অফ দ্য সেভ করে রাখবো, তাহলে বর্তমান যে আমার সিচুয়েশনটা, আমি এটাকে উপেক্ষা করছি। বর্তমান সিচুয়েশন মানে আমি কনজাম্পশনটাকে কি করছি, অ্যাভয়েড করছি। বাট আমি চাচ্ছি ফিউচারেও যাতে সেভিংস রেট না বাড়েও একটা কনস্ট্যান্ট রেটে থাকুক, তাহলে আমি তখনও সেম পরিমাণ হারে কি করতে পারবো, সেভ করতে পারবো। যদি সেভ করতে পারবো, কিন্তু আমি যখন এখন বর্তমানে কনজাম্পশন লেভেলটাকে কমপ্লিটলি বাদ দিয়ে সেভ করব, ইন ফিউচারে তখন আমি হতে পারে কনজাম্পশনের প্রতি বেশি কনসেন্ট্রেট করব, তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। যার কারণে বলছে, যদি এখন ইন্টারেস্ট রেট বাড়েও, তারপর ফিউচারের কথা চিন্তা করে কনজাম্পশনটাকে আমরা হাইয়েস্ট ফোকাস করব, আর সেভিংসটাকে মিনিমাম ফোকাস করব। স্টক অফ ওয়েলথ। The greater the stock of wealth, the higher the propensity to consume. মানুষের যত বেশি স্টক করার পসিবিলিটি থাকে, এটা রিয়েল এবং ফাইন্যান্সিয়াল যেই অ্যাসেট হোক না কেন। রিয়েল বলতে আমরা মিন করছি যেমন সাবজেক্টিভ মানে অবজেক্টিভ, যে আমাদের বাড়ি গাড়ি যত বেশি ওয়েলথ থাকে প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তখন আমার প্রপেন্সিটি টু কনজিউম। যেমন আমরা যদি বলি স্টক মার্কেটে যদি আমাদের কনজাম্পশন লেভেল সেম থাকে, হঠাৎ করে যদি স্টক মার্কেট ক্রাইসিস করে, আপনি তখন ওই যে বাসায় গিয়ে বলবেন যে এখন থেকে এই ধরনের হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। কনজাম্পশন এই একটা গাড়ি বিক্রি করে দিবেন, হতে পারে হচ্ছে কি আপনি আগে যে পরিমাণে আপনি কনজাম্পশন প্যাটার্ন ছিল, ক্লাবে যাওয়া, বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর গেমিং করা, এগুলো আপনি ছেড়ে দিবেন। সো প্রপেন্সিটি টু কনজিউমটা ড্রামাটিক্যালি ড্রপ করবে যদি স্টক অফ ওয়েলথ হঠাৎ করে কমে যায় অথবা বেড়ে যায়। ক্রেডিট কন্ডিশন অফ কনজিউমার ইনডেটনেস। ক্রেডিট কন্ডিশন তার মানে যদি ক্রেডিট কন্ডিশন থাকে, যে অ্যাভেলেবল ক্রেডিট কন্ডিশন যদি থাকে, যেমন সহজে আপনি সহজ শর্তে ঋণ পেয়ে যান, তাহলে আপনার কনজাম্পশন ফাংশন অথবা আপনার কনজাম্পশন লেভেল বেড়ে যাবে। আপনি ফ্রেন্ডের কাছে টাকা চাইলেন, সাথে সাথে টাকা পেয়ে গেলেন, অথবা আপনাকে কোনো প্রকার শর্তই দিল না, তাহলে আপনি কি করবেন, সহজে কনজাম্পশন অথবা আপনি খেতে পারবেন। টাইটেনিং দ্য ক্রেডিট প্রসিজার মে ইম্প্যাক্ট ইনভার্স রিলেশন। যদি কোনো কঠিন ঋণের প্রসিজার থাকে, যে একটা ঋণ নিতে হলে আপনাকে প্রায় অনেক কঠিন পদ্ধতি ফলো করতে হবে, প্রায় মোর দ্যান 10 স্টেপস ফলো করতে হবে, তাহলে এই জায়গায় আমাদেরকে কি করা হয়, আমাদেরকে নিরুৎসাহিত করা হয় লোনের ক্ষেত্রে অথবা কনজাম্পশনের ক্ষেত্রে। The income distribution. Unequal distribution income cause the consumption of people downward. যে
ইনকাম ডিস্ট্রিবিউশন বলতে মিন করছে যে একটা দেশের যে ইনকাম ডিস্ট্রিবিউশনটা, যেমন রিচ এবং পুয়ারের যে ইনকাম ডিস্ট্রিবিউশন। হিউজ, যে আমরা যদি বলি একটা অফিসের ক্ষেত্রে আমরা যদি বলি ইনকাম ডিস্ট্রিবিউশনটা, এটাও হিউজ। সো হায়ার অথরিটিরা যেভাবে কনজাম্পশন করবে, লোয়ার অথরিটিরা সেভাবে কনজাম্পশন করবে না। সো এরকম যখন হিউজ পরিমাণে ডিস্ট্রিবিউশন থাকে তখন সেটা মানুষের কনজাম্পশন লেভেলটাকে ডাউনওয়ার্ড করে। উইনফল গেইনস এন্ড লস, যখন শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস বেড়ে যায় তখন আপনার কনজাম্পশন টু প্রপেনসিটি বেড়ে যায়, যখন শেয়ার প্রাইস ডাউন হয়ে যায় তখন কনজাম্পশন টু প্রপেনসিটি উইল বি ডিক্রিজড। চেঞ্জ ইন এক্সপেকটেশন, যখন এক্সপেকটেশন করেন আপনি যে আপনি ফিউচারে কি করতে চান, যে মানে যে ফিউচারে কি নিতে চান, এই এক্সপেকটেশনের গুলোর উপর ডিপেন্ড করে আপনার কনজাম্পশন ফাংশন ভেরি নিয়ার ফিউচার। যেমন হতে পারে যে পিপল এক্সপেকটেশন অ্যাবাউট নিয়ার ফিউচার হেল্পস মডিফাই দেয়ার কনজাম্পশন ফাংশন। যে আমরা যদি বলি যে করোনা ভাইরাস, এটার এক্সপেকটেশন করছি কি, যে যে আমি যখন এখন কোয়ারেন্টাইনে আছি দ্যাট মিনস আমি অ্যাক্সেস পাচ্ছি না সব কিছুতে। সো যদি আমি এই কোয়ারেন্টাইন থেকে বের হই তাহলে আমি কি করব, আমার যে ফেভারিট যতগুলো ডিশ আছে, রেস্টুরেন্ট আছে, সবগুলোতে আমি হানা দিব। তার মানে অপটিমাম লেভেলে কনজাম্পশনে চলে যাবে। সো ইন ফিউচারের এক্সপেকটেশনের উপর আপনার কনজাম্পশন প্যাটার্নটা কি হয়, ভ্যারি করে। দ্যাটস ইট। So these are the objective factors of consumption. These our last topic. This is our last topic. Important features of Kansas consumption. So in the meanwhile, যদি কারো কোনো question থাকে, you may please ask question. স্যার একটা জিনিস জানার ছিল যে ক্রেডিট কন্ডিশনে যখন আমাদের মানে কনজাম্পশনটা করি, আমাদের তো টাইম পিরিয়ড দেওয়া থাকবে যে এত দিনের ভিতরে আমার এইটা পরিশোধ করতে হবে। ইন দ্যাট টাইম যদি আমি ওই টাইম পিরিয়ডের আগে যদি টাকা মানে ক্রেডিটটা মানে পরিশোধ করতে চাই, ইন দ্যাট কেস তারা যদি না নেয় তখন আমাদের কি হবে? আচ্ছা, ওকে, আমি বুঝতে পেরেছি যে এই জায়গাটা সেটাকে কম প্রায়োরিটি দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি যে পয়েন্ট থেকে কথাটা বলেছেন এই জায়গাটা সেটা নিয়ে কথা বলেন। এখানে বলেছে যে ক্রেডিটটা যত বেশি ইজিলি অ্যাক্সেসেবল হবে, আপনি যত সহজ শর্তে ঋণ পাবেন, ক্রেডিট পাবেন, আপনার কনজাম্পশন লেভেল তত বেশি বেড়ে যাবে। যেমন এখন আপনাকে ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস দিচ্ছে। ক্রেডিট কার্ডে আপনি কি করেন, সোয়াপ করার সাথে সাথে আপনি পৃথিবীর বিভিন্ন সাইট থেকে আপনি কি করতে পারেন, সহজে শপিং করতে পারেন। সো এই যে সহজ শর্তে আপনাকে তারা ঋণ দিচ্ছে, এটা আপনার কনজাম্পশনটাকে চেঞ্জ করে দিচ্ছে, কনজাম্পশন প্যাটার্ন বাড়িয়ে দিচ্ছে। এটাকে বলা হয়েছে স্যার। সো ইম্পর্টেন্ট ফিচার্স অফ কেনসেস এর, এখানে কেনসেস 4টা ফিচার নিয়ে কথা বলেছে, মানে ইন দ্য এন্ড, যে আসলে কোন কোন ফিচার গুলো 100% কেনসেস তার কনজাম্পশন ফাংশনে বিদ্যমান রাখতে চায়। অ্যাবসলিউট লেভেল অফ কারেন্ট ইনকাম, যে উনি বলেছে যে আমাদের যে বর্তমান লেভেলের কারেন্ট ইনকাম, এটাই শুধুমাত্র আমাদের কনজাম্পশন এবং সেভিংস ফাংশনকে ইম্প্যাক্ট করে। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কথা বলেছে, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলেছে, স্টক অফ ওয়েলথ নিয়ে কথা বলেছে, বাট এই ফ্যাক্টরগুলোকে কেনসেস কমপ্লিটলি উপেক্ষা করে বলেছে যে শুধুমাত্র বর্তমান অথবা অ্যাবসলিউট অথবা ডিসপোজেবল ইনকামে আমাদের কনজাম্পশনটাকে ভ্যারি করে, আর কোনো ফ্যাক্টর না। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইজ গ্রেটার দেন 0 বাট লেস দেন 1, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের যে চেঞ্জেস অফ ইনকাম, কনজাম্পশন ইনকামের সাথে সাথে এটা বাড়ে, তার মানে কনজাম্পশন লেভেল ইনকাম বাড়ার সাথে সাথে বাড়ে, কিন্তু যেই হারে ইনকাম বাড়ে ওই হারে কনজাম্পশন বাড়ে না, যার কারণে এটা হয় 0 থেকে বেশি, 1 থেকে কম। When income increases, average propensity to consume falls. হ্যাঁ, যখন ইনকাম বাড়ে আমরা বলছি কনজাম্পশনও বাড়ে, কিন্তু ইনকাম যখন আস্তে আস্তে আরো বেশি বাড়তে থাকে, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম আস্তে আস্তে ফল হয়, যেটা আমরা দেখিয়েছিলাম পার্সেন্টেজ গুলা, 93%, তারপর 91, তারপর 89, 80, এরকম করে আস্তে আস্তে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম এবং মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এই রেট দুইটাই আস্তে আস্তে কমতে থাকে। Consumption function remains stable in short-term period.
তার মানে এই যে কনজাম্পশন ফাংশন নিয়ে আমরা কথা বলছি, শর্ট টার্মে এটা ইম্প্যাক্ট করে না, এটা স্টেবল থাকে। তাহলে এই কনজাম্পশন ফাংশনটা আমাদেরকে লং টার্মে ইম্প্যাক্ট করবে। আর শর্ট টার্মে যে ইম্প্যাক্ট করে সেগুলো হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, এই জিনিসগুলা, রেট অফ ইন্টারেস্ট, প্রাইস লেভেল, স্টক অফ ওয়েলথ, এই যে ফ্যাক্টরগুলো আছে যেগুলা মূলত ক্লাসিক্যাল ইকোনমিস্টরা যেগুলাকে স্টেট করেছে কনজাম্পশন ফাংশনের ফ্যাক্টর হিসেবে, আর সেটা কেনসেস সেটাকে উপেক্ষা করেছে, নেগলেক্ট করেছে, এই জিনিসগুলো শর্ট টার্মে ইম্প্যাক্ট করে। বাট আমাদের যে ইনকামটা আছে, ইনকামের কারণে যে কনজাম্পশনটা চেঞ্জ হয়, এটা লং টার্মে ইম্প্যাক্ট করে। So these are all about the Kansas assumptions about consumption function. That's all from my side for today. If you have any questions, you may please ask questions. আপনারা কথা বলতে পারেন right now. So you may now ask question. স্যার আমি আসছি স্যার লেট করে। Okay, Sakib, no? জি স্যার। So we have a recording right now in my hand. যদি প্রয়োজন হয়, you may get access from here. স্যার বুঝলাম তো সবই, স্যার last- এখন হচ্ছে কথা স্যার আমাদের কোশ্চেন কি কি আসবে, এখান থেকে কি ম্যাথ আসবে স্যার, যে ছক করাইছেন ওগুলো কি আসবে? এগুলো ওইরকম ম্যাথ না, এগুলো ওরকম ম্যাথ না। আপনারা এটা হ্যাঁ, স্যার, দেখেন মানে আগে, এটা একটু দেখেন একবার, আর শেষে একটা স্লাইড আছে, ওই স্লাইডটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি একবার পড়ার জন্য। স্যার আমাদের ফাইনালে কি দুইটা চ্যাপ্টার থাকবে, ডিমান্ড ফর মানি আর এটা আমরা কনজাম্পশন ফাংশন? আমরা একটা চ্যাপ্টার করব, ইনভেস্টমেন্ট ফাংশন। ওইটা এটার মতোই সহজ, ছোট চ্যাপ্টার, এই জন্য আর কি আর আপনার কাছে সহজ লাগে। সহজ আপনাদের কাছে লাগবে, একটু পড়েন। এখন তো বাসায় বসেই থাকেন। স্যার নেক্সট ইয়ার ক্লাস হবে? ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা ইনভেস্টমেন্ট ফাংশন নিয়ে একটা ক্লাস করব। দেখা যায় গভর্নমেন্টের কয়দিন পর্যন্ত আমাদেরকে অবরুদ্ধ রাখে। 11 তারিখ পর্যন্ত ছুটি বাড়ানো। হ্যাঁ, so thank you so much for your well participation and guidance to hear me today. যদি থ্যাংক ইউ স্যার। স্যার আমরা কি পরীক্ষা কি, স্যার আমরা কি এক্সাম কি অনলাইনে বসিয়ে দিব?